হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা জানাচ্ছি প্রথমে আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের উপর আবার প্রচণ্ড আক্রমণ, যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ, ইরানের তেল বিক্রিতে আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেন আমাদের যে আর অন্য বিষয় আছে আর্জেন্টিনা মিশর ফুটবলে বিজয়ী আর্জেন্টিনা, মিশরকে কুপোকাত করতে কেন হিমশিম খেল আর্জেন্টিনা এবং ফিফার বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সর্বত্র আলোচনা, এই বিষয়টি আজকে আলোচনা করব। বিশ্বে সামাজিক উন্নয়ন নিয়ে নাইরোবিতে বিশ্ব সম্মেলন, কেমন হবে আগামী বিশ্বের সামাজিক মডেল, এই বিষয়টি আজকে আলোচনা করব। নিউ ইয়র্কে আবার দ্বিতীয় বাংলাদেশ ডে প্যারেডের আয়োজন, যা বলছেন আয়োজকরা, তারা কি বলতে চান এই বিষয়টি জানব। বাংলাদেশে জুলাই বিপ্লব চেতনা, বাস্তবতা এবং বিতর্কের নেপথ্যে কারা, এই বিষয়টি আলোচনা করব। এবং খামেনির জানাজায় বিশাল জানাজা কি বার্তা বহন করে এই জানাজায় মানুষের জনসমাবেশ, এই হচ্ছে আজকের বিষয়। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছে জনাব গুলাম মর্তজা, প্রেস মিনিস্টার বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন, প্রফেসর গুলাম মাতবর, জনাব মোহাম্মদ শাহনওয়াজ, মোস্তফা হোসেন মুকুল এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, শুরু করছি আপনার কাছ থেকে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ মঙ্গলবার, জুলাই মাসের 7 তারিখ। শ্বাসরুদ্ধকর দুটি খেলা আজকে অনুষ্ঠিত হয়েছে, সেই বিষয়ে পরে আসবো। তবে হরমুজ প্রণালীতে একটু আগে তায়ের জানিয়েছেন আপনাদের যে ইরান উপর আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং এই অজুহাত দেখিয়েছে যে ইরান নাকি চুক্তি ভঙ্গ করেছে, শান্তি চুক্তি, এবং যুক্তরাষ্ট্রের ভাষায় তা হচ্ছে হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে আঘাত হানার কয়েক ঘন্টা পরই আজ স্থানীয় সময় বুধবার, অর্থাৎ ইরানের এলাকায় হরমুজ এলাকায় সময় হচ্ছে বুধবার সকালে, খুব ভোরে অবশ্য, ইরানকে লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত অবস্থানে লক্ষ্য করা অন্তর্বর্তীকালীন চুক্তিটিকে হুমকির মুখে ফেলা সর্বশেষ এই ঘটনাটি পাল্টাপাল্টি হামলারই একটা অংশ অবশ্য। আর সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে আজকে যে আন্তর্জাতিক জলপথে সাধারণ বেসামরিক নাগরিকদের দ্বারা পরিচালিত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়ে ইরানের হামলা চালানোর দায়ে কঠিন মূল্য দিতে বাধ্য করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে। তবে এর পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের উপর যে ওয়েবার অর্থাৎ নিষেধাজ্ঞা তুলে দিয়েছিল ইরানের তেল রপ্তানির উপর, সেটি পুনর্বহাল করেছে বলে জানানো হয়েছে। যদিও এদিকে আজকে 7ই জুলাই আঙ্কারায়, তুরস্কের আঙ্কারায় 2026 সালের ন্যাটো শীর্ষ সম্মেলন শুরু হওয়ার প্রেক্ষাপটে গ্রিনল্যান্ডের উপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং একই সঙ্গে তিনি এই বিষয়টিকে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করা না হয়, যুক্তরাষ্ট্রের অধীনে নিয়ে আসার ব্যাপারে ইউরোপের বাধা পাওয়া যায়, বাধা দেয় ইউরোপ, তাহলে যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের যে সৈন্যবাহিনী রয়েছে সেখানে তাদের নিরাপত্তা রক্ষার জন্য তাদেরকে সরিয়ে আনবে। প্রেসিডেন্ট ট্রাম্পের উপর একটি জরিপ চালানো হয়েছে এবং ব্যাপক ভিত্তিক জরিপ। এটি শুধু একটি প্রতিষ্ঠান নয়, একাধিক প্রতিষ্ঠানের জরিপগুলো চালিয়েছে এবং জরিপের ফলাফলগুলো মোটামুটি একই রকম। এবং এই জরিপগুলো চালানো হয়েছে আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি ও স্বাধীনতা দিবসের ছুটির সময়কাল পেরিয়ে যাওয়ার দিন কয়েক আগে এবং দিন কয়েক পরে। কিন্তু প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প কেমন কাজ করছেন জানা গেল এই জরিপে। দি ইকোনমিস্ট সাম্প্রতিক এক জরিপে ভোটাররা জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জরুরি সমস্যাগুলোর প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প যথেষ্ট মনোযোগ দেননি। জরিপটিতে দেখা গেছে যে 60% উত্তরদাতা মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর গুরুত্বই দেননি। উচ্চ জীবনযাত্রার ব্যয় এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মতো পরিস্থিতির মধ্য দিয়ে যখন আমেরিকানরা দিন কাটাচ্ছে, ঠিক তখনই এই জরিপের ফলাফলটি সামনে আসলো। জরিপ অনুযায়ী মাত্র 28% উত্তরদাতা মনে করেন যে যুক্তরাষ্ট্র সঠিক পথে এগুচ্ছে, 28% মাত্র মনে করেন, আর 61% মতে যুক্তরাষ্ট্র ভুল পথে পরিচালিত হচ্ছে।
জরিপে দেখা গেছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মোকাবেলা করতে হিমশিম খেতে হচ্ছে আমেরিকানদের। জরিপে অর্ধেকেরও বেশি উত্তরদাতা স্বাস্থ্যসেবা অর্থাৎ হেলথ কেয়ার, শিক্ষা এডুকেশন, শিক্ষা পরিস্থিতি এবং পরিবেশ নেচার এবং ক্লাইমেট এসব ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের গৃহীত পদক্ষেপ ও কার্যক্রমকে সমর্থন করেন না। নিউ ইয়র্ক টাইমসের সর্বশেষ জনমত জরিপে, যেটি 6 জুলাই 2026 অনুযায়ী, ট্রাম্পের সাম্প্রতিকতম অর্থাৎ 6 জুলাই তারিখে জরিপে যে ফলাফল প্রকাশ করা হয়েছে, সেই ফলাফল অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিকতম জনসমর্থনের হার তার অনুকূলে 39% মাত্র এবং তার বিপক্ষে 58%। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করলাম, রাসমুসেন বলে একটি প্রতিষ্ঠান রয়েছে, তাদের জনমত জরিপ অনুযায়ী, যেটি 3রা জুলাই অর্থাৎ যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে প্রকাশ করা হয়েছে। সেই জরিপের সাম্প্রতিকতম জনসমর্থনের হার হিসেবে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুকূলে রয়েছে 40% এবং প্রতিকূলে রয়েছে 58%। সিলভার বুলেটিন নামক আরেকটি জনমত জরিপকারী প্রতিষ্ঠান, যারা পোলস্টার, তাদের জরিপের অনুযায়ী ট্রাম্পের সাম্প্রতিকতম জনসমর্থনের হার, যেটি 3রা জুলাই 2026 তারিখে প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুকূলে জনসমর্থন রয়েছে 40% আর বিপক্ষে জনসমর্থন 57%। রিয়েল ক্লিয়ার পোলিং প্রতিষ্ঠানের সর্বশেষ তথ্য অনুযায়ী ট্রাম্পের সাম্প্রতিকতম জনসমর্থনের হার, যেটি 1লা জুলাই 2026 প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুকূলে জনসমর্থন হচ্ছে 40% এবং প্রতিকূলে বিপক্ষে 58%। মর্নিং কনসাল্ট বলে আরেকটি প্রতিষ্ঠানের জরিপে দেখা যাচ্ছে, যেটি প্রকাশ করা হয়েছে 1লা জুলাই 2026, সেখানে জনসমর্থন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুকূলে রয়েছে 43% এবং বিপক্ষে বা প্রতিকূলে রয়েছে 54%। তিনটি সিভিক্স সংস্থার জরিপ অনুযায়ী ট্রাম্পের সাম্প্রতিকতম জনসমর্থনের হার 1লা জুলাই যেটি প্রকাশ করা হয়েছে, তাতে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুকূলে 37% এবং তার বিপক্ষে বা প্রতিকূলে রয়েছে 58%। এদিকে আমেরিকানদের জীবনযাত্রার উপরও একটি জরিপ আজ প্রকাশ করা হয়েছে এবং সেই জরিপটি প্রকাশ করেছে ইংল্যান্ডের পত্রিকা দি গার্ডিয়ান এবং পরিচালিত নতুন বিশেষ জনমত জরিপ অনুযায়ী 95% আমেরিকান মনে করেন 95% আমেরিকান মনে করেন যে যুক্তরাষ্ট্রে বর্তমানে জীবনযাত্রার ব্যয় বহন সংক্রান্ত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। 95% আমেরিকানই তা মনে করেন যে তারা কোনো না কোনো সংকটে আছেন, কারণ অনেকেই নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও জ্বালানির অর্থাৎ গ্যাস ক্রমবর্ধমান মূল্য নিয়ে হিমশিম খাচ্ছেন। যদিও গ্যাসের দাম কিছুটা কমতে শুরু করেছে, যদিও হ্যারিস পোলের এই হ্যারিস পোল পরিচালিত এই জরিপটি যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে জনগণের মধ্যে বিরাজমান এক হতাশাজনক চিত্রই তুলে ধরেছে। অবশ্য বিশেষ করে এমন এক সময় যখন মধ্যপ্রাচ্যে সংঘাত চলছে এবং আসন্ন শরতে অর্থাৎ শরৎকালে যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী মিড টার্ম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কর্মসংস্থান পরিস্থিতি স্থিতিশীল থাকা এবং শেয়ার বাজারের সূচক রেকর্ড উচ্চতায় পৌঁছানো সত্ত্বেও আগের তুলনায় এখন অনেক বেশি আমেরিকান মনে করেন যে সামগ্রিক অর্থনীতির অবনতি ঘটেছে এবং এদের সংখ্যা 57%। 57% মনে করেন যে সামগ্রিক অর্থনীতির অবনতি ঘটেছে। উল্লেখযোগ্য যে গত ফেব্রুয়ারিতে যখন সর্বশেষ এই জরিপটি চালানো হয়েছিল হ্যারিস পোল সংস্থা কর্তৃক, তখন মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে জ্বালানির মূল্য আকাশচুম্বী হওয়ার ঠিক আগে এই হার ছিল 46%, আর এখন 58%, 57% মানুষ, অর্থাৎ সেটি বৃদ্ধি পেয়েছে। এছাড়া বর্তমানে অর্থনীতির উন্নতি হচ্ছে বলে বিশ্বাস করা মানুষের সংখ্যা কমে গিয়েছে। ফেব্রুয়ারিতে যেটি 28% ছিল, বর্তমানে সেটি 16%-এ নেমে এসেছে এবং আগের তুলনায় অনেক বেশি মানুষ জানিয়েছেন যে তাদের আর্থিক নিরাপত্তা পরিস্থিতির সার্বিক অবনতি হয়েছে। আজ মঙ্গলবার সকালে হিউস্টনের ম্যাগনোলিয়া পার্ক এলাকায় ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্টের এক এজেন্ট এক মেক্সিকান নাগরিককে গুলি করে হত্যা করেছে। ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্টের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে ওই ব্যক্তি গাড়ি চালিয়ে আইস অর্থাৎ ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্টের একটি গাড়ির উপর আঘাত করার চেষ্টা করেছিলেন বলেই অভিযোগ রয়েছে তাদের কাছে। এবং আইসের মুখপাত্র ভাষ্য মতে
নিহত ব্যক্তি যাকে লরেঞ্জো সালগাদো আর ডুইজো হিসাবে শনাক্ত করা হয়েছে ভোর 6:30-50 দিকে একটি সুনির্দিষ্ট এনফোর্সমেন্ট অভিযান, অর্থাৎ টার্গেটেড এনফোর্সমেন্ট অপারেশন হিসেবে পরিচিত, সেটি চলাকালে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করেছিলেন সেই ব্যক্তি, মেক্সিকান নাগরিক। আইসের তথ্য অনুযায়ী গাড়ি চালক একাধিক নির্দেশ অমান্য করেন এবং আইস কর্মকর্তাকে গাড়ির নিচে চাপা দেওয়ার চেষ্টা করেন। এর ফলে আত্মরক্ষার্থে ওই আইস কর্মকর্তা গুলি চালাতে বাধ্য হন। কোভিড সংক্রান্ত অর্থাৎ কোভিড এর সময়কালে কোভিড সংক্রান্ত সম্ভাব্য ট্যাক্স রিফান্ড যদি আপনি এখনো দাবি না করে থাকেন, এবং এবং 10ই জুলাইয়ের চূড়ান্ত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন কিনা তা নিয়ে নিশ্চিত না হন, তবে আপনার জন্য হয়তো একটি বড় সুযোগ বা লাইফ লাইন সামনে চলে এসেছে আইআরএস এর কারণে। সম্ভাব্য রিফান্ড বা অর্থ ফেরত পাওয়ার দাবির জন্য প্রয়োজনীয় একটি ইলেকট্রনিক ভাবে জমা দেওয়ার সুবিধার্থে আইআরএস তাদের ওয়েবসাইটটি একটি নতুন টুল যুক্ত করেছে সম্প্রতি, এবং সাধারণত ফর্ম 843, যা রিফান্ড দাবি ও কর মকুবের আবেদন ফর্ম হিসেবেও পরিচিত, সেই ফর্মটি ফর্ম 843 কাগজপত্রের মাধ্যমে অথবা কোনো পেশাদার সহায়তায় জমা দিতে হয়। তবে কেবল কোভিড সংক্রান্ত সম্ভাব্য রিফান্ড দাবির ক্ষেত্রে এই ফর্মটি ইলেকট্রনিক ভাবেও জমা দেওয়ার সুবিধা আইআরএস গত 1 জুলাই থেকে চালু করেছে। মনে রাখবেন, 10ই জুলাইয়ের মধ্যে ইলেকট্রনিক ভাবে আবেদন করা যাবে এবং এই রিফান্ড পাওয়ার জন্য আইআরএস এর ওয়েবসাইটের মোবাইল ফ্রেন্ডলি ফর্মস অর্থাৎ মোবাইল ফ্রেন্ডলি ফর্মস বিষয়ক যে পেজটি রয়েছে, সেই পেজে এই ফর্মগুলো পাওয়া যাবে, যেটি ইলেকট্রনিক ভাবে দাখিল করা যায়। নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের অন্যতম বৃহত্তম অফিস থেকে আবাসিক ভবনে রূপান্তর করার, অর্থাৎ আপনারা জানেন ম্যানহাটনের অফিস স্পেসের চাহিদা কমে যাওয়ায় এখন অনেক অফিস ভবনকেই আবাসিক ভবনে রূপান্তর করা হচ্ছে, এবং সেরকমই একটি অন্যতম বৃহত্তর প্রকল্প, অর্থাৎ অফিস থেকে আবাসন হিসাবে রূপান্তর করার প্রকল্পের কাঠামোগত ত্রুটি সম্পর্কে আজ মঙ্গলবার নিউ ইয়র্ক সিটি প্রশাসনের কর্মকর্তারা নতুন তথ্য প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন যে 37 তলা ভবনের উপরের তলাগুলোর আয়তন বাড়ানোর লক্ষ্যে নির্মিত 10 তলা সম্প্রসারিত অংশের ঠিক নিচেই ইস্পাতের বিমগুলো বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার ডিপার্টমেন্ট অফ নিউ ইয়র্কের প্রকাশিত ছবিতে 235 ইস্ট 42nd স্ট্রিটের ভবনটির 21তম তলায় একটি ইস্পাতের বিমকে মারাত্মকভাবে বেঁকে থাকতে দেখা গেছে। একটি ছবিতে মনে হচ্ছে যে ভবনের পাশ থেকে বর্ধিত অংশটি নিচের দিকে ঝুলে পড়েছে। এই ক্ষতিটি ঘটেছে ভবনের 23 থেকে 32 তলা পর্যন্ত বিস্তৃত সেই সম্প্রসারণ অংশের ঠিক নিচে, যার মাধ্যমে ফাইজার, অর্থাৎ এটি ফাইজারের প্রতিষ্ঠান ছিল, ওয়ার্ল্ড হেডকোয়ার্টার ছিল, সেটি ফাইজারের প্রাক্তন সদর দপ্তরের আয়তন বাড়ানো হচ্ছিল। আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ডিপার্টমেন্ট অফ বিল্ডিংস এর কর্মকর্তারা জানিয়েছেন যে প্রকৌশলীরা প্রাথমিক মূল্যায়ন সম্পন্ন করেছেন এবং ক্ষতিগ্রস্ত কলামগুলোতে আর কোনো নড়াচড়া বা বিচ্যুতি পাওয়া যায়নি বলে ঠিকাদারদের অস্থায়ীভাবে ঠেস বা শোরিং, যেটাকে বলা হয়, বসানোর কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। কর্মকর্তারা আরো জানিয়েছেন যে কাঠামোটিকে স্থিতিশীল করার এই কাজ সন্ধ্যা পেরিয়ে আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য খালি করা ভবনগুলোর অবস্থা যাচাই বাছাই অব্যাহত রাখার পাশাপাশি কর্মকর্তারা নিকটবর্তী কিছু বাসিন্দাকে তাদের বাড়িতে ফিরে যাওয়ারও অনুমতি দিতে শুরু করেছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন যে ভবনের 21 তলায় 2টি কাঠামোগত কলাম কুঁকড়ে গিয়েছিল, বেঁকে এবং কুঁকড়ে গিয়েছিল, যার ফলে উপরের তলাগুলো নিচের দিকে দেবে যায়। ভবনটি অস্থিতিশীল বলে শনাক্ত হওয়ার পর আজ মঙ্গলবার সকালে এর বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। প্রকৌশলীদের সারাদিন ভবন ধরে ভবনের কাঠামোর ভিতরে নড়াচড়া পর্যবেক্ষণ করেছেন এবং বিকেলে গড়িয়ে আসার পর কর্মকর্তা জানান যে ক্ষতিগ্রস্ত কলামগুলোর আর কোনো নাড়াচাড়া শনাক্ত করা যায় না এবং ঠিকাদার অস্থায়ী চাষবাসের কাজ অনুমোদন করতে শুরু করেছেন। এবার বিশ্বকাপ ফুটবলের খেলায় আসি। খেলা শেষাংশের মাত্র 13 মিনিটের ঝড়ো আক্রমণ, যা লিওনেল মেসিকে বিশ্বকাপ বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। আজ দ্বিতীয়ার্ধের শেষ দিকে মিশরের কাছে 2 গোলে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন আশা
প্রায় শেষ হয়ে গিয়েছিল সেই সময়টাতে, কিন্তু এরপরে এক দুর্দান্ত মরিয়া পাল্টা আক্রমণে ম্যাচের মোড় ঘুরে যায় সম্পূর্ণভাবে। আর 4 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো খেলার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেসি আর্জেন্টিনাকে উদ্ধার করেছেন। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে জয় তুলে নেওয়ার ঠিক পরের ম্যাচে লিওনেল মেসি আর্জেন্টিনাও আবার চরম বিপদের মুখে পড়েছিল আজ। ম্যাচের ৭৯ মিনিট পেরিয়ে যাওয়ার পরও তারা মিশরের কাছে ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল। অথচ এই ম্যাচে মিশরকে ধরা হয়েছিল অনেক দুর্বল প্রতিপক্ষ হিসেবে। ৩৯ বছর বয়সী মেসির শেষ বিশ্বকাপটি যেন এক লজ্জাজনক সমাপ্তির দিকেই এগুচ্ছিল, ঠিক তখনই ম্যাচের শেষ মুহূর্তের এক জোড়া আক্রমণ খেলার মোড় ঘুরে যায়। প্রথমত ৭৯তম মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো গোল করায় ব্যবধান ২-১ নামিয়ে আনেন। এরপর ৮৩তম মিনিটে মেসি দুর্দান্ত এক গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের সমতায় ফিরিয়ে আনেন ২-২। মিশরের গোল পোস্টের কাছে বলটি লাফিয়ে ওঠার সময় মেসি জোরালো শটে তার জালে জড়িয়ে এবার বিশ্বকাপে নিজের ৮ম গোলটি আদায় করে গোল্ডেন বুট পাওয়ার তালিকায় এখনো এগিয়ে রয়েছেন। অবশেষে স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে, অর্থাৎ ৯০ মিনিটের পর একটি স্টপেজ টাইম দেওয়া হয় হাইড্রেশন ব্রেকের কারণে। দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্ডেজ দুর্দান্ত এক হেডে দলের তৃতীয় গোলটি করলে তারা টিকে থাকার জন্য প্রয়োজনীয় কাজটি সম্পন্ন করে ফেলে পরবর্তী সময়গুলোতে, এবং ৩-২ ব্যবধানে ম্যাচটি জিতে নেয়। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে, যারা আজ দিনের দ্বিতীয় খেলায় টাই ব্রেকারে বিজয়ী হয়েছে কলম্বোর বিরুদ্ধে। ০-০ গোলে এই ম্যাচ শেষ হওয়ার পর অতিরিক্ত ৩০ মিনিট খেলা হয় এবং সেখানেও কোনো ফলাফল পাওয়া যায়নি, কারণ দুই দলই খুবই আত্মরক্ষামূলক খেলা খেলেছে। যদিও সুইজারল্যান্ড একাধিক সুযোগ পেয়েছিল তুলনামূলকভাবে কলম্বিয়ার বিপক্ষে, কিন্তু তারাও গোল করতে পারেনি এবং শেষ পর্যন্ত খেলাটি টাই ব্রেকারে গড়ায়। ২টি গোল মিস করার পর কলম্বিয়া জিতে যায় সুইজারল্যান্ড। খেলার পর আজকে আর্জেন্টিনা এবং মিশরের খেলার পর মিশর টিমের কর্মকর্তা হোসাম হাসান বলেছেন যে বিশ্বকাপের শেষ ১৬ লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধান হারের সময় তার দল এক ধরনের অবিচারের শিকার হয়েছে। তিনি ইঙ্গিত দেন যে ফিফা চেয়েছিল যেন প্রতিযোগিতায় লিওনেল মেসি টিকে থাকেন। আটলান্টায় অনুষ্ঠিত এই ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২-০ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে জয়লাভ করেছে। অবশ্য ম্যাচের শেষ লগ্নে মেসির জাদুকরী নৈপুণ্য, যার মাধ্যমে তিনি একটি গোল করেন এবং নিজের আরেকটি গোল করেন, এই জয়ের মূল কারিগর ছিলেন আজ। তবে মিশর ক্ষুব্ধ ছিল অন্য দুটি কারণে। প্রথমত ভিআর অর্থাৎ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং যেটাকে বলা হয়, পর্যালোচনার পর তাদের একটি গোল বাতিল করা হয়। এবং দ্বিতীয়ত এনজো ফার্নান্ডেজ যখন স্টপেজ টাইমে জয়সূচক গোলটি করেন, তার ঠিক আগের মুহূর্তে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের করা একটি সম্ভাব্য ফাউল খতিয়ে দেখা হয়নি। হাসান মন্তব্য করেন যে মাঠের খেলার পাশাপাশি বহিরাগত বিভিন্ন বিষয়ের কারণেও মিশরকে আজ পরাজয় স্বীকার করে নিতে হয়েছে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সো আজকের এই যে গোল মিশরের সাথে আর্জেন্টিনার যে খেলা, এই খেলা নিয়ে এত বিতর্ক কারণ কি আপনার? বিতর্কের কারণ একটাই, একটু বললামই তো, দুটি কারণ। একটি হচ্ছে যে আর্জেন্টিনার একটি মিশর একটি গোল বাতিল করে, কিন্তু গোল বাতিল করার কয়েক মিনিটের পরেই জিকো আবার গোলটি করেন। জিকোর গোলটি বাতিল করা হয়েছিল, পরবর্তীতে জিকোই সেই গোলটি করেন, তাতে মেক্সিকোকে মিশরকে ২-০ নিয়ে যান। আর আরেকটি ব্যাপার যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে তৃতীয় গোল যখন আর্জেন্টিনা করে, তখন তার আগে ১ মিনিট কি ১.৫ মিনিট আগে মেক্সিকোর আবারও ভুলে যাচ্ছি, আর্জেন্টিনার গোলবারের সামনে ফাউল করা হয় এবং মিশরের দাবি তারা পেনাল্টি পাওয়ার কথা সেখানে, কিন্তু সেটি দেওয়া হয়নি। এটি হচ্ছে এই দুটি অভিযোগ তাদের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মাহবুব রশিদ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, উনি আছেন নাকি পাশে?
আমি ওনাকে তাহলে মিটিং চলতেছে, আমি ওনাকে ডেকে আবার আসি, তারপরে আমি জানাবো, ঠিক আছে? ওনার মিটিং চলতে, তো আমি একটু 5 মিনিট পর আবার আসছি। ওকে, ঠিক আছে। মোস্তফা মুকুল ভাই, আপনার কাছে যাই। আজকের খেলা নিয়ে হোয়াট ইজ ইউর অ্যানালাইসিস? কারণ আপনার ইব্রাহিম সাহেব, ওনার কাছ থেকে আপনি ভালো জিনিস তেমন শুনতে পাবেন। উনি অন্য অন্য জগতের লোক। হ্যাঁ, বলেন। কে 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 অন্য জগতের লোক? ইব্রাহিম সাহেব। না, উনি তো আমাদের জগতেরই মানুষ। না, উনি আমরা অন্য জগৎ, জগতের অন্য হবেন। জগৎ। হ্যাঁ, উনি অন্য জগতের হবেন কেন? উনি অন্য মানসিকতার লোক হইতে পারে। হ্যাঁ। ধন্যবাদ নাজমুল ভাই। তারপরেও জগৎটা কি, মানে সবকিছুতে মানুষ একটা কনস্পিরেসি থিওরি। যখন জিনিসপত্রের দাম কমে, না আজকে না, এবং ইব্রাহিম ট্রাম্প ইব্রাহিম, আলোচনা আমি এটা কথা বলি। জি জি তাহের সঞ্চালনা করার সময় দর্শকদেরও কিছুটা বিনোদন দেওয়ার তাহের চেষ্টা ভাই, করে। জি ভাই আমি ওই খানাদারে নিয়ে আসতেছি। জি, এখন তো বলা আপনার। ওকে, সো সামনে নিয়ে আসেন, আমরা কথা বলে নেই। এত নিয়ে ঘোষণা আসছি, দেওয়ার নিয়ে দরকার আসছি, তো নেই আপনার। নিয়ে আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ। শাহনাজ ভাই, আপনার কাছে এক মিনিট জেনে নেই যে আপনাকে অভিনন্দন আমাদের সাথে যোগদান করার জন্য। আপনারা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ যে প্যারেড হবে, এই প্যারেড কবে, কোথায়, কিভাবে হবে বাংলাদেশ এবং না তো। কেন এর আয়োজন, একটু জানতে চাই। ওকে, লাইন ডিসকানেক্ট হয়ে গেছে। জি, এটা একটু কারেকশন করি। তাহের, এটা কারেকশন করি। এটা বাংলাদেশ যে প্যারেড না, এটা সাউথ এশিয়ান প্যারেড। সাউথ এশিয়ান প্যারেড, রাইট রাইট। জি, এটা বাংলাদেশ সোসাইটি করতেছে হ্যাঁ। এটার সাথে, কিন্তু নাম দিচ্ছে সাউথ এশিয়ান প্যারেড। কারণ একই এলাকায় একই রাস্তার উপরে একই নামে দুটি প্যারেড দেওয়া হয় না। অলরাইট, ওকে, গুড, থ্যাংক ইউ। সো মর্তুজা ভাই, 1 মিনিট দাঁড়ান, আমরা আগে খেলার খবরটা জেনে নেই। যা আলোচনা হচ্ছে খেলা নিয়ে, মুকুল ভাই, আপনার কি মনে হয় এত বিতর্ক হচ্ছে খেলা নিয়ে? হোয়াট ইজ দ্য রিজন? বিতর্ক তো হওয়ারই কথা আসলে। ইট ইজ ভেরি আনফর্চুনেট। মানে আজকের খেলা দেখার পরে, মেসি ইজ এ লিজেন্ড। হি হ্যাজ সাম ক্যারিশমা দ্যাট নো আদার প্লেয়ার্স হ্যাড ইট এন্ড উইল হ্যাভ ইট, আই ডোন্ট নো ইন ফিউচার। বাট এইভাবে আর্জেন্টিনাকে জিতানোর মতো কিছু নাই তো। দিস ইজ অ্যাবসোলুটলি, মানে ইজ এ বিজনেস। আমি is Brazil is out, USA is out, so the World Cup is going to be a failure one. But যদি আর্জেন্টিনাকে রাখতেই হবে anyhow, that's what it happened. রাইট, দ্যাটস হোয়াট হ্যাপেন। মুকুল ভাই, একটা মিনিট সময় দেন তো, একটা জিনিস জেনে নেই। কারণ আমাদের শাহনওয়াজ সাহেব একটা মিটিং আছে, ওখান থেকে আমরা নিয়ে আসছি। শাহনওয়াজ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? নওয়াজ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো নওয়াজ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, ওকে। সো আপনাদের যে সাউথ এশিয়ান যে প্যারেড হবে, প্যারেড আমাদের নিউ ইয়র্কে, এটা সম্পর্কে একটু জানতে চাই যে কবে হবে, কোথায় হবে, কি মানে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দিস প্যারেড? জি আসলে ধন্যবাদ তাহের ভাই আপনাকে। ইনফ্যাক্ট আমরা বাংলাদেশি প্যারেড বিগত কয়েক বছর যাবত করে আসছি, এবং আমরা আমাদের স্ট্রেংথ, আমাদের কালচার সবকিছু আমরা শো করেছি। এবার আমরা অন্তত পক্ষে এগিয়ে যাচ্ছি যে সাউথ এশিয়ান কমিউনিটি আমরা কতটুকু শক্তিশালী, সাউথ এশিয়ান কালচার আমাদের কতটুকু আছে, এবং আমরা কিভাবে এই সাউথ এশিয়ান ইউনিটটাকে ধরে রাখতে পারি বা দেখাতে পারি আমাদের এখানে মেইন স্ট্রিমের সাথে। যার কারণে আমরা এই বাংলাদেশিরা এই উদ্যোগ নিয়েছি প্রথমে যে আমরা সাউথ এশিয়ানদের এক করব, করে আমরা একটা সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড করব। প্রতিটা দেশ তারা তাদের কালচারকে শো করবে এবং আমাদের ইউনিটিকে আমরা শো করব। এতে হবে যে আমাদের মেইন স্ট্রিম যারা করেন, যে পলিটিশিয়ানরা আছেন, তারা দেখবেন যে না, আমাদের সাউথ এশিয়ান কমিউনিটি বলে যে কমিউনিটি আছে, সেটা একটা স্ট্রং কমিউনিটি, এবং বাংলাদেশ সেটার নেতৃত্ব দিচ্ছে, এবং বাংলাদেশ মোটামুটি তারা এগিয়ে আছে। এটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য, সাউথ এশিয়ান ইউনিটি প্যারেডটা করার মূল লক্ষ্য। এবং এবছর আমাদের সাউথ এশিয়ান ইউনিটি প্যারেডটাকে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ সোসাইটি। সো এটা কবে হবে, আপনার ডেট ঠিক হয়েছে? এটা হবে আমাদের আগস্ট মাসের 9 তারিখে। আমরা 37 এভিনিউ থেকে করব, এবং 69 স্ট্রিট থেকে 87 স্ট্রিট পর্যন্ত, এবং সকাল 9টার দিকে আমরা শুরু করব এই প্যারেডটা। ইনশাআল্লাহ আমরা অ্যাপ্রুভাল পেয়েছি, এবং সকল সাথে সমস্ত সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো আছে সবগুলো কান্ট্রির কনসুলেটকে আমরা চিঠি দিয়েছি, এবং সবাই আমাদের সাথে থাকবে বলে সম্মতি প্রকাশ করেছে। সো লাস্ট কোয়েশ্চেন করতে চাই যে বাংলাদেশ ডে প্যারেড এবং সাউথ এশিয়ান প্যারেড, এই দুইটার মধ্যে কোনো পার্থক্যটা কি হবে আপনার?
পার্থক্যটা হলো বাংলাদেশ যে প্যারেডটা যা বিগত কত কয়েক বছর ধরে আমরা সকলে মিলে করে আসছি, সেখানে আমরা বাংলাদেশি কালচারটাকে তুলে ধরেছি, বাংলাদেশি ইউনিটটাকে তুলে ধরেছি। আর এখন আমরা সাউথ এশিয়ান কালচারটাকে তুলে ধরবো এবং সাউথ এশিয়ান ইউনিটটাকে ধরবো, যেটা বৃহৎ আকারে হবে। আমরা যেন প্রমাণ করতে পারি যে সাউথ এশিয়ান ভয়েস ইজ ম্যাটার। অলরাইট, যার সো জন্য এটাই পার্থক্য যে বাংলাদেশ সাউথ এশিয়া। জি আমি একটা প্রশ্ন করতে চাই শাহনওয়াজ ভাইকে। জি বলুন বলুন। হ্যাঁ, শাহনওয়াজ ভাই, এই সাউথ এশিয়ার প্যারেডে সাউথ এশিয়ার কোন কোন দেশগুলি অন্তর্ভুক্ত থাকবে? কোন কোন দেশের সাথে আপনারা যোগাযোগ করেছেন? কারণ সাউথ এশিয়াতে একটা বড় স্পেকট্রাম। সত্যি সত্যি কথা বলতে, আমরা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর সব কান্ট্রির কনসুলেটের আমরা চিঠি দিয়েছি, এবং তার ভিতরে বিশেষ করে পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল এরা আমাদের সাথে সরাসরি সম্পৃক্ত থাকবে বলে স্বীকৃতি জানিয়েছে। এবং অন্য কান্ট্রিগুলো যারা যারা আছি সকলের সাথেই আমরা আলোচনায় আছি যে তারা তাদের কতজন মেম্বার নিয়ে কিভাবে আমাদের সাথে সম্পৃক্ত থাকবে। তবে তারা সম্পৃক্ত থাকবে, কেউ ছোট আকারে, কেউ বড় আকারে। রাইট। থ্যাংক ইউ সো মাচ শাহনওয়াজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ তাহের ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি, আমরা এখন আবার খেলার আলোচনায় যাই। মুকুল ভাই, আপনি যেটা বলছিলেন, প্লিজ গো হেড। যেটা বলছিলাম আর কি, মেসি তো লিজেন্ড, মেসি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, বাট আপনি যদি ফেয়ার ফুটবল খেলেন, ইট শুড বি, মানে আমি কি ভাষায় বলবো, কিভাবে বলবো, এক্সপ্লেইন করতে পারতেছি না। যেই কারণে আপনি ইজিপ্টের সেকেন্ড গোলটা বাতিল করলেন, যেটা নাজমুল ভাই বলতেছিলেন রিভিউ নিয়ে, সেম থিং এ আপনি রিভিউই দিলেন না, আপনার ভিআরটা ইউজ করলেন না ইজিপ্টের জন্য। দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। সো এটা কেন হলো, কি জন্য হলো, আমরা ইব্রাহিম ভাই ভালো বলতে পারবে, কারণ উনি এর সাথে ভালো জি, জড়িত। আমরা দেখি একটু আলোচনা করি। গুলাম মুর্তজা ভাই, আপনি কি খেলা দেখেন মুর্তজা ভাই? জি, খেলা দেখি। তো আজকের খেলার সম্পর্কে আপনার কোনো কমেন্ট আছে কিনা? না, আমার সাধারণ কমেন্ট বলতে, যে আলোচনাটা হচ্ছে এবং সর্বত্র যে বিতর্কটা হচ্ছে, এটা আসলে খেলার অংশ। এটা প্রতিটা বিশ্বকাপে এরকম একটি দুটি ম্যাচ থাকে, একটি দুটি ঘটনা থাকে, যে ঘটনাটাকে কেন্দ্র করে এই রকমের একটা আলোচনা, কাছাকাছি, হুবহু তো এটা নয়, কাছাকাছি একটা আলোচনা হয়। এবং সব আলোচনার সময়ই এরকম একটা তত্ত্ব সামনে আনা হয়, আমরাই আনি। যারা আনেন বিশেষ কোনো উদ্দেশ্যে যে আনেন তা নয়, এটা বাস্তবতার কারণেই আনেন। যেমন ব্রাজিল যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে এরকম একটা ব্যবস্থা রাখতে হবে। কমপক্ষে ল্যাটিন থেকে একটি টিম, বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনায় যেহেতু সবচেয়ে জনপ্রিয়, এই টিমগুলোকে ধরে রাখতে হবে, এই টিমগুলোকে সামনের দিকে নিতে হবে। চ্যাম্পিয়ন যদি নাও হয়, ফাইনাল পর্যন্ত যদি এদের একটা থাকে, তাহলে ওয়ার্ল্ড কাপের আকর্ষণ বাড়ে, ইত্যাদি ইত্যাদি ইকুয়েশন আমরা তৈরি করা হয়। তার সপক্ষে হয়তো দুই একটি ঘটনা থাকে, যেমন আজকের ঘটনাটি আছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কোনটার রিভিউ চাওয়া হবে আর কোনটার রিভিউ চাওয়া হবে না। শেষ পর্যন্ত এটা তো মানুষের উপরে নির্ভর করে। মানুষের উপরে যেহেতু নির্ভর করে, আমার চোখে যেটা গ্যালারিতে বসে বা টেলিভিশনের সামনে বসে আমার চোখে যেটা মনে হচ্ছে যে এটা রিভিউ চাওয়া উচিত ছিল, আর মাঠে যারা আছেন, যারা রেফারিং এর দায়িত্ব পালন করছেন, তাদের কাছে হয়তো মনে হচ্ছে যে না, এটা আমি নিশ্চিত এটা রিভিউ চাওয়ার দরকার নেই। এখন মিশরেরটার ক্ষেত্রে চাওয়া হয়েছে, আর্জেন্টিনার ক্ষেত্রে চাওয়া হয় নাই। আমার কাছে মনে হয় না যে এগুলো এই রকম ইকুয়েশনে করা, যে মেসিকে টিকিয়ে রাখতে হবে, আর্জেন্টিনাকে সামনের দিকে নিয়ে যেতে হবে, আমার কাছে মনে হয় না। সেটাই যদি হতো তাহলে ব্রাজিলকেও রাখার চেষ্টা করা হতো। এই চেষ্টাগুলো আসলে আমার কাছে মনে হয় না যেটা এত সুদূর প্রসারী কোনো পরিকল্পনা অথবা কোনো ষড়যন্ত্র। আপনি যদি ঘটনাক্রম খেলা বিশ্লেষণ করেন, আর্জেন্টিনার মতো একটা টিম, মেসির মতো একজন লিজেন্ড, যেটা আমার আগের আলোচক বললেন যে কোন জায়গা থেকে খেলাটাকে কোন জায়গায় নিয়ে গেল, গোল 3টি তো তাকে করতে হয়েছে, এটা তো ভুলে গেলে হবে না যে গোল 3টি করতে হয়েছে। মিশরের একটি গোল বাতিল হয়েছে, বাট গোল 3টি তাকে করতে হয়েছে। এই যে করতে হয়েছে, এটা খেলা দিয়েই করতে হয়, এটা যোগ্যতা দিয়েই করতে হয়, এটা আসলে কোনো ইকুয়েশন বা ষড়যন্ত্র দিয়ে করা যায় না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি একটু মোর্তজা ভাইয়ের সাথে উইথ ডিউ রেসপেক্ট, কারণ ওনাকে আমি ফলো করি, বাট এই ক্ষেত্রে অ্যাজ এ ফুটবলার, মানে ছোটবেলা থেকে ওয়ার্ল্ড কাপ দেখে আসছি, বা এইরকম মেসির জন্য না, আপনি এখন যেহেতু এই মুহূর্তে আপনি ইউএসএ আছেন, এর সাথে অনেক কিছু জড়িত। আপনি একই জিনিস
একই জিনিস ইউ ক্যানট মেক এ টু ডিফারেন্ট, ইউ ক্যান্সেল ওয়ান ফর সেম রিজন। আপনাকে দুটোটা একই রিজনে করতে হবে ভাই। এটা না মুকুল ভাই, ব্যাপারটা হচ্ছে কি, আমরা যেখান থেকে খেলাটা দেখছি, টেলিভিশন থেকে দেখছি, যেটা মুর্তজা ভাই বলার চেষ্টা করলেন, কিংবা মাঠের উপরে থেকে দেখছি, পাশাপাশি থেকে দেখছি, আর রেফারি দেখতেছেন ঠিক মাঝপথ থেকে। রেফারি হচ্ছে রেফারিকে দেখানো হচ্ছে। না না, নাজমুল ভাই, রেফারিকে দেখানো আমি হচ্ছে। শেষ করি, হ্যাঁ। আমি একটু শেষ করি, আমি শেষ করতে দেন। আচ্ছা। রেফারি হচ্ছে মাঠের সর্বময় কর্মকর্তা। হিজ ডিসিশন ইনসাইড দ্য ফিল্ড ইজ সুপ্রিম। এখন সে যদি মনে করে যে তার দেখতে কিছুটা ভুল হয়েছে, কিংবা সে এমন কোনো অ্যাঙ্গেলে ছিল না যেটা সে দেখতে পারে না, সে ভিআর চাইতেই পারে। কিন্তু চূড়ান্ত ডিসিশন কিন্তু তার। এবং সে যদি ভিআর রেফারি যদি কোনো কিছু ওভারটার্নও করে, এবং রেফারি যদি মনে করে সে সঠিকটা দেখেছে, রেফারির ডিসিশনই ফাইনাল থাকবে। এবং গত কয়েকটি খেলা আগে এরকম একটা হয়েছে যে ভিআর ডিসিশন দিছিল, কিন্তু সে ভিআর ডিসিশনকে ওভারটার্ন করেছে রেফারি। আরেকটা কথা বলি, পৃথিবী বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত গোল হচ্ছে মারাডোনার সেই হ্যান্ডস অফ গড গোলটার কথা আপনাদের মনে আছে? তো এই হ্যান্ডস অফ গডের সময় বলা হয়েছিল যে মেসিকে জিতানোর জন্য ওই হ্যান্ড দিয়ে গোলটা করানো হয়েছে। কিন্তু এখন আমি যে কথাটা বলার চেষ্টা করি, স্পোর্টসম্যান স্পিরিটটার গুরুত্বটা কোথায়? স্পোর্টসম্যান স্পিরিটে একটা গুরুত্ব আছে, এবং স্পোর্টসম্যান স্পিরিটের গুরুত্ব, ডিসিশন আমার পছন্দ হলে আই অ্যাকসেপ্ট ইট, আর আমার পছন্দ না হলে আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট, তাহলে তার স্পোর্টসম্যান স্পিরিটটা থাকে না। এটা তো থাকলো। মিশর হ্যাড শোন হোয়াট ইজ দ্য, আমি ডিজিজ এক্সপেক্ট করতেছি না। মেসি ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ প্লেয়ার, বাট আপনি মুকুল ভাই, আজকের খেলার যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যেটা আমরা সবাই ওভারলুক করতেছি, সেটা হচ্ছে আজকের খেলা হয়েছে যে একটা কমপ্লিট প্রফেশনাল সেটআপ টিমের এগেইনস্টে একটা উজ্জীবিত দলের, যাদের প্রফেশনাল সেটআপটা ওইভাবে ছিল না, সেটা হচ্ছে মিশর। আরেকটা জিনিস যেটা বলি, সেটা হচ্ছে যে এই বিশ্বকাপের যে আজকে 13 মিনিটের খেলা আমরা দেখলাম আর্জেন্টিনার, যেই দল 13 মিনিটে এরকম শক্ত ডিফেন্সের এগেইনস্টে 3টা গোল করতে পারে, দ্যাট টিম হ্যাজ সাম ফিউচার ইন দিস ওয়ার্ল্ড কাপ অলসো। এবং আরেকটা কথা মুকুল ভাই বলি, ওয়ার্ল্ড কাপ যত সামনের দিকে যাচ্ছে, যত সময় পার করছে স্যার ওয়ার্ল্ড কাপে, পারফেকশনটা ধীরে ধীরে চলে আসছে। আজকে দেখেন মেসির যে গোলটা আজকে আপনি দেখেছেন, এই ঠিক মেসির জায়গা থেকে বল পাওয়া, অনেকেই বল পেয়ে গোল করতে পারবে না। আজকে পরের খেলাটা যেটা হলো, কার সাথে যেন বলে গেলাম, মনে করতে পারছি না, কলম্বিয়া এবং সুইজারল্যান্ডের মধ্যে, দে হ্যাভ নো স্ট্রাইকার, তাদের কোনো স্ট্রাইকারই নাই। তো খেলাটা কোথায় হয়? খেলাটা আনন্দটা কোথায়? উত্তেজনাটা কোথায়? মানুষের চমকটা কোথায়? মানুষের হৃদয়টা কিসে জুড়িয়ে যায়? সেই মিসিং, সেই এলিমেন্টটা তো খেলায় থাকতে হবে। আর Thank যে you. আমি এখানে একটু বলি না, আমি একটু বলি যে মুকুল ভাই যে কথাটা বলার চেষ্টা করছেন যে এর সঙ্গে অনেক কিছু আছে, এর সঙ্গে আসলে ওয়ার্ল্ড কাপের সঙ্গে বিশাল বিশাল বড় একটা বাণিজ্য আছে, আর্থিক একটা সংশ্লিষ্টতা আছে। সেগুলোকে নাজমুল ভাই হোক বা আমি হোক বা যেই হোক, কেউই সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আমি খালি হ্যাঁ, কেউই আমরা অস্বীকার করছি না, আপনি অস্বীকার করছেন না, কেউই স্বীকার করছেন, এর সঙ্গে অবশ্যই আছে। কিন্তু সেই থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত গিয়ে মাঠে দুই একটা ঘন্টা, মানে আপনি ক্রিকেটের কথা যদি বলেন, ক্রিকেটে কোনটা আউট হয়েছে কোনটা আউট হয় নাই রিভিউ নেওয়ার সুযোগ সেখানেও আছে, কিন্তু সেখানেও বড় ম্যাচগুলোতে মাঝে মধ্যেই এরকম ঘটনা ঘটে থাকে। আমি বলছি যে এটা শেষ পর্যন্ত গিয়ে একজন রেফারি, তিনি একজন মানুষ, তিনি মাঠে থাকেন, তার দুইজন সহকারী থাকেন, এরকম ভুল যদি আমি বলি তাহলে সেটা ভুল হতেও পারে। আর্জেন্টিনার ক্ষেত্রেও অতীতে অনেক বড় বড় ভুল হয়েছে। আপনি 90-এর ওয়ার্ল্ড কাপের কথা যদি চিন্তা করেন, শেষ মুহূর্তে যেভাবে একটা পেনাল্টি দেওয়া হয়েছিল, সেই পেনাল্টিতে যেভাবে জার্মানি চ্যাম্পিয়ন হয়েছিল, আমরাও তখনও সমালোচনা করেছি যে জার্মানিকে জোর করে চ্যাম্পিয়ন করা হলো। এরকম সমালোচনা আমি বলতে চাইছি যে ওয়ার্ল্ড কাপে এটা থাকে, বাট এটাও খেলার অংশ। মুর্তজা একটা ব্যাপার আছে, বেনিফিট অফ ডাউট বলে একটা কথা সব জায়গাতেই অ্যাপ্লিকেবল। নাজমুল ভাই, থ্যাংক ইউ। উইথ ডিউ রেসপেক্ট, আপনাদের দুইজনের খুব জমে উঠলো আলোচনাটা। এই আলোচনা শেষ করতে হবে আমাদের। জি, একটা সেকেন্ড আমি শেষ করে দেই। হ্যাঁ, সারা পৃথিবী কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে মাইনাস করে ওয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনা করতেছে। ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সম্মেলন কিন্তু গুরুত্ব পাচ্ছেন। আমি একটা কথা বলি ভাই, মুকুল ভাইকে একটু বলতে দেন। 1 মিনিট আমি বলি যে ট্রেন্ডটা আপনি দেখেন, মেসি ইজ মানে সবকিছুর ঊর্ধ্বে, সমালোচনার ঊর্ধ্বে। মেসি কামস ইন ওয়ান্স ইন এ ওয়াইল, ওয়ান্স ইন এ 20-30-50 বছরে একবার আসে।
কিন্তু একই ট্রেন্ডে আপনি পরপর 3টা খেলা আর্জেন্টিনার ইয়ে করবেন, সেম মিস্টেক যদি একই রেফারিরা বারবার করতে থাকে, দেন ইউ ক্যান রেজ সাম কোশ্চেন্স। আরেকটা বললেন যে মিশেল ইজ এ ভেরি প্রফেশনাল টিম, 9 অফ দেয়ার ইজ এ প্রিমিয়ার লিগ, আই মিন ইংল্যান্ডের লিগের, এন্ড সালাহ ওয়ান অফ দ্য মোস্ট হাইলি পেইড footballer at this moment, as most respected footballer in the world at this time. So Mishar is a আপনি সেকেন্ড সোলো গোলটা এই যে ছেলেটা করলো, ইয়াং ছেলেটা, ইকো ও করলো। মাই গড। সো আপনি এগুলি ওয়ান্স ইন এ লাইফ টাইমে আসে, জিতবেই। সেজন্যই তো মেসি ইজ মেসি। মেসি 2 মিনিটে 1 মিনিটে একটা খেলা ঘুরিয়ে দিতে পারে, বাট ইউ ডোন্ট নিড হেল্প অফ দ্য মানে অফিসিয়াল। আপনি একই জিনিস বারবার আপনি করতে থাকবেন প্রত্যেকটা খেলায়, যদি আপনি একটা টিমকে টানেন তখন একটা ইয়ের প্রশ্ন আছে। বাট আই ডোন্ট হ্যাভ এনি মানে মেসির সমালোচনার মতো যোগ্যতা, আমি ফুটবল খেললেও ওই যোগ্যতা আমার নাই। বাট এটা সবার চোখে, ইভেন যারা কমেন্টেটর ছিল, আলেক্সি লালাস, ওয়ান অফ মাই মোস্ট অ্যাকসেপ্টেড প্লেয়ার ইউএস এর, ও ও মানে ও বলতেছে না, ওর চোখেও পানি। মেসির চোখ, why is Messi crying? Messi, he knows that this is a lost game, but he came back. So it's a lot of things happen, but I do have a respect for Messi. He's a great player, no question about that. But what can I say? It should not happen, but it happened. ইব্রাহিম সাহেব কিছু বলবেন নাকি ট্রাম্প সম্পর্কে? আমি এক লাইনে বলি, মুকুল ভাইয়ের মতো প্লেয়ার যাদের খেলা দেখে আমরা বড় হয়েছি, তিনি এই কথা বলতেছেন। শুনেন, এই ধরনের উত্তেজনাপূর্ণ খেলায় ওই গুপ্তদের এখন চিনা যায়। মুকুল ভাই ওই ব্রাজিলের সাপোর্টার, এখন I was shocked. So listen, আমি US এর সাপোর্টার, my team is USA. যাই হোক, এই সমস্ত খেলায় ওই গুপ্ত চিনা যায়। আর ওই কনস্পিরেসি থিওরি, এটা শুনে নানান লোক বুদ্ধি করে করবে এটা মেটিকুলাস ডিজাইন হয়েছে, বুঝছেন? আরো শব্দ শুনছে, এই নানান কথা বলে আমাদের এই জিনিসগুলো জাস্টিফাই করি। আমি ফিফার এক লোকের সাথে এটা কথা বলা, সে আমাকে বুকা বলে এটা কি স্ক্রিপ্ট লিখে দিতে পারবে? হোয়াট দ্য হেল ইউ আর টকিং লাইক এ অর্ডিনারি পিপল। মুকুল ভাইয়ের মতো লোক এটা বলবে যে স্ক্রিপ্ট লেখে এই খেলাকে মানে স্ক্রিপ্ট অনুযায়ী করবে, এটা আমি আই ক্যান বিলিভ দ্যাট। এটা এই খেলা নিয়ে আলোচনাটা সুন্দর, আলোচনা উত্তেজনা। আমি মোটামুটি মানে মর্তুজ ভাই যেটা বলছে এর কাছাকাছি। এইসব খেলা এটাই আনন্দ যে আমরা আমাদের এই গুপ্ত সমর্থন, গুপ্ত বিদ্বেষ, গুপ্ত অপছন্দ এটা চেপে রাখতে পারি না, এটাকে জাস্টিফাই করার জন্য এই ধরনের উদাহরণ দেয়। আমি ছোটবেলায় যখন জিকো সক্রেটিস খেলতো আমার ছোটবেলায়, তখনকার ব্রাজিলের সাপোর্টার ছিলাম। আচ্ছা আমি ড্যানিয়েল পেসারেলার খেলা দেখছি, আমি ডেসিন মিট করছি। আপনার জীবনে বাদ দেন ওই জিকো বিকোগুলা, আপনি কি আপনার জীবনে, আমি ব্রাজিলের আমি ইউএস এর, আমি আই ডু রেসপেক্ট ইট, কিন্তু আপনি কি আপনার জীবনে কিভাবে এই ধরনের পাতানো খেলায় অংশগ্রহণ করছেন? পাতানো খেলা না। এখন আপনার লেভেলে করেন কোথায় ফিফা, এবং আপনারা এইটাকে এই ফিফা টিফার নাম শুনছি তো আপনাদের ভাই খেলা দেখার পরে ওই জায়গায় আপনি সমালোচনা করতেছেন। মুকুল ভাই, আমার শুনতে ভালো লাগছে আপনার কথা, একটা রেফারেন্স, কিন্তু এটা না, এটা শুনেন, এটা আপনার এই যে গোপন একটা পছন্দ এটার একটা বহিঃপ্রকাশ। থ্যাংক ইউ, অন্য আলোচনায় জানাবো তাই সব, বাট এটা আনন্দজনক একটা আলোচনা হয়েছে। ওকে, সো আমি জাস্ট শেষ করবো এই আলোচনা। একজন ফেসবুকে একজন একটা কমেন্ট লিখছেন, যিনি খেলা খুব একটা পছন্দ করেন, নাম বলার দরকার নেই, soccer/FIFA is no less corrupted। মুকুল ভাই? না, ইব্রাহিম ভাই যেখানে এই কথা বলছেন আর বলতে পারবো না। ফিফা উই উইল ফর নেক্সট প্রেসিডেন্ট, আমাদের নেক্সট প্রেসিডেন্টও চেঞ্জ হবে, ফিফার প্রেসিডেন্টও চেঞ্জ হবে, দেন থিংস ক্যান বি চেঞ্জড। আগামীতে নতুন সূর্য ওঠার সম্ভাবনা আছে নভেম্বরে ইলেকশনের পরপরই। আমরা দেখি নভেম্বরে ইলেকশনের মধ্যে হাঁটুর মধ্যে একটা বাড়ি পড়তে পারে, আর এরপরে তো প্রেসিডেন্ট ইলেকশনের পরে আসতেছে। সো বাড়িটা একটু পড়ুক আগে, তারপরে দেখা যাক কি হয়। Either one, House or Senate, one will gone. রাইট। Let's see Ibrahim ভাই কি বলে। গোলাম মাতবর ভাই, আপনার কি কোনো কিছু বলা আছে খেলা সম্পর্কে? না, আসলে না,
সবাই তো কোপেনালিস্ট খুব সুন্দরভাবে বলেছেন, আমাদের ইব্রাহিম ভাই তো অলওয়েজ খুব ভালোভাবে বলেন, মুকুল ভাই। তো যাই হোক, আসলে আমি মনে করি যে ক্রীড়া খেলা এগুলো হচ্ছে আসলে একটা হারমোনি নিয়ে আসে সারা ওয়ার্ল্ডে। এটা শুধু খেলাধুলা তা না, কিন্তু এখানে সারা বিশ্বের কিন্তু রিপ্রেজেন্টেশন হচ্ছে বিভিন্ন কান্ট্রির, এখানে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। এবং আমি মনে করি এগুলো আরো বেশিভাবে উৎসাহিত করা উচিত, যাতে করে সারা ওয়ার্ল্ডে যে আমাদের এখন যে একটা ফ্র্যাকচার, একটা ডিভিশন অ্যাজ এ রেজাল্ট অফ অল দোজ নেগেটিভ থিংস হ্যাপেনিং, অ্যাটলিস্ট মানুষ কিন্তু এই একটা সময় অন্ততপক্ষে এভরিওয়ান কাম টুগেদার, এক্সাইটমেন্ট যেটা দেখা যায় আর কি। ইটস নট এজ আই সেড দ্যাট অনলি খেলাধুলা, আপনি কিন্তু ইউ আর রিচিং আউট টু দ্য পিপল, পিপল টু পিপল, কাইন্ড অফ রিলেশনশিপ দ্যাট therefore I think at this point we need it more, because what's happening in the world is very demoralizing, very negative things. So at least, through this kind of, the endeavor, I think we can reach out to each other. So that's what I wanted to add. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। গোলাম মুর্তজা ভাই, আপনার কাছে যাই একটু। আজকে বাংলাদেশ নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনি জানেন জুলাই মাস চলছে, এবং এই জুলাই মাসে জুলাইকে নিয়ে, জুলাই রেগুলেশন যেটাকে বলা হয়, এই জুলাই রেগুলেশন নিয়ে অনেক ধরনের আলোচনা, কথাবার্তা, বিতর্ক আমরা শুনতে পাচ্ছি। আমি যদি প্রশ্ন করি যে যে বাংলাদেশে যে জুলাই বিপ্লব হলো, যে বিপ্লবে সাবেক শাসক যিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন, নিউ ইয়র্কে আবারও আপনার জুলাই বিপ্লব হলো, চেতনার যে একটা চেতনা ছিল, বাস্তবতা, এবং এখন অনেক ধরনের ওয়ার্ডিং ব্যবহার করে এ নিয়ে বিতর্ক হচ্ছে আপনার, রাইট? এবং আপনি যখন এই জুলাই রেগুলেশন হয়, তখন আপনি বাংলাদেশে ছিলেন, আপনি প্রত্যক্ষদর্শী, আপনি ইতিহাসের সাক্ষী। তখনকার দিনের যে চেতনা, মানুষের যে রাস্তায় নেমে আসা, আপনাদের যে স্বপ্ন এবং যে প্রত্যাশা, এবং আজকের যে বিতর্কে যারা করে তাদের নেপথ্যে কারা, এই বিষয়টি, হোয়াট ইজ ইউর অপিনিয়ন? ভাই 1 মিনিট, আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে তাহির ভাই, আপনার কাছে একটা রিকোয়েস্ট হলো, ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার আগে মুর্তজা ভাই, ইব্রাহিম ভাই, আপনারা যারা রেসপেক্টেড আছেন, মতি ভাই যদি থেকে থাকেন, আমরা বাংলাদেশে যা দেখে আসছি, এত উত্তেজনা, এত উন্মাদনা দুইটা টিমকে নিয়ে, এটার সফলতা এবং বিফল কেন, আমরা কেন আগাতে পারছি, এই নিয়ে একটা যদি টক শো করেন। জি, করব। মতি ভাই টেক্সাসে ছিলেন, ফিরে আসছেন, করব। আচ্ছা, হ্যাঁ, উনি থাকলে, মুর্তজা ভাই, যারা আছেন সবাই, নাজমুল ভাই, আমাদের শ্রদ্ধেয় ইব্রাহিম ভাই, আমরা একদিন একটু আলোচনা করি। হ্যাঁ জি, ঠিক আছে। আচ্ছা, নাইস মিটিং ইউ মুর্তজা ভাই, আপনাকে। জি ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জি মুর্তজা ভাই, আপনার কাছে যাই। অনেক অনেক বড় প্রশ্ন, আমি জানি না আপনার কতটুকু সময় আছে এখন, সময় তো শেষের দিকে। 1 নাম্বার, দেখেন, জুলাই একটা বিশাল প্রত্যাশা জন্ম দিয়েছিল, এবং সেই প্রত্যাশাটা জন্ম দিয়েছিল অনেক 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 ত্যাগের বিনিময়ে। 1 থেকে 1,500 মানুষের রক্তের বিনিময়ে, 500 থেকে 600 মানুষের অন্ধত্বের বিনিময়ে, 20 থেকে 25,000 মানুষের পঙ্গুত্বের বিনিময়ে। এই যে মানুষের রক্ত, এই যে মানুষের আত্মত্যাগ, এই আত্মত্যাগের পরিপ্রেক্ষিতে যখন একটা ফ্যাসিস্ট শক্তি দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো, দেশের মানুষ যখন তাদেরকে বিতাড়িত করলো, তখন মানুষ একটা আশাবাদ ভেতরে তৈরি হলো, মানুষের বিশাল প্রত্যাশা তৈরি হলো যে এইবার তার জীবনের পরিবর্তন হবে। এখন মানুষের যতটা আশা, যতটা প্রত্যাশা, সেই জায়গাটা হয়তো ততটা হয় নাই, হওয়ার কথাও নয়, বাট মানুষের প্রত্যাশা থাকে। কিন্তু আপনি যদি পরিবর্তনের কথা বলেন, আপনি যদি কিছু প্রাপ্তির কথা বলেন, একেবারে যে কিছু হয় নাই সেটা বলা যাবে না। বিশাল চুরি, লুটপাট, গুম, খুন ইত্যাদি, এই প্রেক্ষাপটটা বন্ধ হয়েছে। যেহেতু এই প্রেক্ষাপটটা বন্ধ হয়েছে, সেটা একটা বড় প্রাপ্তি। মানুষের ভোটের অধিকার ছিল না, 12 ফেব্রুয়ারি নির্বাচনে মানুষের ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এবং এগুলো সবই হয়েছে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে। জুলাই হয়েছে বলে, মানুষ রক্ত দিয়েছে বলে, মানুষ ফ্যাসিস্ট শক্তিকে বিতাড়িত করেছে বলে, তাকে পালাতে বাধ্য করেছে বলে এই ঘটনাগুলো ঘটেছে। এখন জুলাই নিয়ে যে নানা রকমের আলোচনা, তার একটা বড় সমালোচনা জুলাইকে নিয়ে কুৎসিত কদর্য ভাষায় একটা বিষোদ্গার করা। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে দেশের সম্পদ লুটপাট করে, এখন তারা যেহেতু একটা বড় শক্তি, বিশেষ করে আর্থিক জায়গাতে তারা একটা বড় শক্তি, সেই কারণে তারা কোনোভাবেই এটাকে মেনে নিতে পারে না। আর জুলাই মাস যখন আসে,
আপনি খেয়াল করে দেখবেন জুলাই মাস যখন আসে, তাহলে ওই যে পুরনো ভিডিও ফুটেজগুলো, সেই ফুটেজগুলো, যে ফুটেজগুলোতে পুলিশ সরাসরি গুলি করে মানুষ হত্যা করছে, সেই ফুটেজগুলো যে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুসহ বৃদ্ধ বা নারীকে হত্যা করা হচ্ছে, সেই ফুটেজগুলো, যে ফুটেজ আর্মার্ড গাড়ির ভেতর থেকে একটি মানুষের অর্ধমৃত মানুষকে ফেলে দেয়া হচ্ছে, এই ফুটেজগুলো যখন সামনে আসে, তখন ওই যে পরাজিত যে শক্তি, পলাতক যে শক্তি, সেই শক্তির এটা নিয়ে কিছু বলার থাকে না, তারা তখন মুখ লুকাতে চায়। তো বলার না থাকে না, কিন্তু এই পরাজিত শক্তিটি প্রোপাগান্ডায় খুব এক্সপার্ট, মিথ্যা ফেক নিউজের ক্ষেত্রে তারা খুব এক্সপার্ট। যেহেতু তারা জুলাইয়ে হত্যাকাণ্ডে অংশ নিয়েছে এবং তার সকল রকমের তথ্য প্রমাণ রয়ে গেছে, আমি একটি কথা সবসময় বলি যে পৃথিবীর বহু দেশে বহু স্থানে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, কিন্তু 24 জুলাই বাংলাদেশে যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণঅভ্যুত্থানটি সংগঠিত হয়েছে হাজার হাজার ক্যামেরার সামনে, লক্ষ লক্ষ মোবাইল ক্যামেরার সামনে। এমন হাজার হাজার ক্যামেরা এবং লক্ষ লক্ষ মোবাইল ক্যামেরার সামনে পৃথিবীর কোনো দেশের কোনো গণঅভ্যুত্থান সংগঠিত হয়নি। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে সব ভিডিও, অডিও, স্থির চিত্র রয়ে গেছে। কোনো গণঅভ্যুত্থানের এই পরিমাণ ভিডিও চিত্র নাই, এই পরিমাণ হত্যাযজ্ঞের চিত্র নাই যেটা রয়ে গেছে। তো এটার এগেনস্টে যেহেতু ওই পরাজিত শক্তি কথা বলতে পারে না, সেই কারণে পরাজিত শক্তি জুলাইকে নিয়ে বিষোদ্গার করে, কদর্য ভাষায় জুলাই নিয়ে কথা বলে। এইটা হচ্ছে সেই কারণ, 1 নম্বর। 2 নম্বর আরেকটা জায়গা, যে জুলাই নিয়ে কথা বলতে গেলে যেহেতু তারা কথা বলতে পারে না, এই কারণে আপনি খেয়াল করে দেখবেন এই জুলাই পুরো মাস জুড়ে দিল্লিতে বসে আছেন ফ্যাসিস্ট পলাতক হাসিনা, তিনি সেখান থেকে একটা আওয়াজ দেন, এই আমি দেশে ফিরবো, আজ ফিরবো, কাল ফিরবো, চট করে ঢুকে যাব, সেপ্টেম্বরে ফিরবো, ডিসেম্বরে ফিরবো, ইত্যাদি ইত্যাদি। দেখেন, শেখ হাসিনা যদি দেশে ফিরে, পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা যদি দেশে ফিরে, গণঅভ্যুত্থানের যে শক্তি, যারা আন্দোলন করেছে, সবচেয়ে বেশি খুশি হবে তারা, সবচেয়ে বেশি খুশি হবে তারা। তার কারণ শেখ হাসিনা যে মানুষ হত্যা করে পালিয়েছে তার বিচার হবে, তাকে বিচারের মুখোমুখি করা যাবে। শেখ হাসিনা ফেরার ঘোষণা দেওয়ার বহু আগে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য বারবার চিঠি লেখা হয়েছে ভারতের কাছে। সুতরাং শেখ হাসিনা ফিরে আসবে, এতে বাংলাদেশের কারো কোনো আপত্তি নেই, বিশেষ করে সরকারের কোনো আপত্তি নেই, গণঅভ্যুত্থানের শক্তির কোনো আপত্তি নেই, কারণ আমরা মানুষ চায় যে সে ফিরে আসুক। কিন্তু সে ফিরে আসবে না, কিন্তু এই আলোচনাটা রাখতে চায় যে সে ফিরে আসবে, আজ ফিরবে, কাল ফিরবে, পরশু ফিরবে। যেহেতু জুলাইয়ে তাদের কথা বলার কোনো মুখ নাই, যেহেতু জুলাইতে তারা কথা বলতে পারে না, যেহেতু জুলাই গণহত্যার পারে না তাও বলা যাবে না, তারা তো মিথ্যা বলতে অভ্যস্ত। তো এই যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটের জায়গাতে ব্যস্ত থাকার জন্য বা তাদের উপরে দায় চাপানোর আগেই তারা অন্যের উপরে দায় চাপায়, দায় চাপিয়ে এরকম নানা রকমের কি বলবো, অসত্য, অর্ধসত্য, অপতথ্য, মিথ্যা জিনিসটা ছড়ায়। আর সরকারের জায়গা থেকে যদি একটা কথা বলা হয়, সরকারের কাজ হচ্ছে, সরকার সেটা করছে নীরবে, সরকারের একটা কাজ হচ্ছে গণঅভ্যুত্থানের যে স্পিরিট, সেটা নিয়ে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা। যেমন আমাদের এখন আলোচনাটা কি হওয়া দরকার, হাসিনা কবে ফিরবে, ফিরে এসে কি করবে, কাকে ঘুরবে, কাকে মারবে, এই আলোচনার মধ্যে হাসিনা আমাদেরকে ব্যস্ত রাখতে চায়, কিন্তু সেই ব্যস্ত আমাদের থাকা উচিত নয়। আসলে আমাদের এখন দায়িত্ব হচ্ছে দেশের কর্মসংস্থানের অবস্থা কি, কর্মসংস্থান বাড়ানোর কতটা উদ্যোগ সরকার নিচ্ছে। আমাদের যারা সমালোচনা করছেন তাদের সমালোচনার জায়গাটা হওয়া দরকার ওই জায়গাটাতে। সরকারকে সমালোচনা করবেন, করেন, আপনি প্রশ্ন করেন সরকার থেকে, সরকার কর্মসংস্থানের জায়গাতে কি করছে, কত উদ্যোগ নিয়েছে। এই যে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করলেন, চীন সফর করলেন, একটা প্রোপাগান্ডা চালানো হলো যে শূন্য হাতে তিনি ফিরে এলেন। দেখেন, মালয়েশিয়া সফর করার এই অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের জন্য একটা সুখবর পাওয়া গেল যে মালয়েশিয়ায় বাংলাদেশের মানুষের যে কর্মসংস্থান, শ্রমিক যাওয়া, সেই দ্বারটা উন্মোচন হয়েছে। এখন আরো এমনিতেই শ্রমিক আছে, আরো শ্রমিক যাবে। চীনের থেকে যে সমস্ত বিষয় আলোচনা হয়েছে তার সুফল বাংলাদেশ পেতে শুরু করবে। আরো অনেকগুলো জিনিস সরকার একই সঙ্গে উদ্যোগ নিয়েছে। সরকার একটা মানবিক সরকার, ফ্যাসিস্ট সরকারের পরবর্তীতে একটি নির্বাচিত সরকার, একটা মানবিক সরকার হবার একটা প্রাণান্তকর চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী পদটাকে একটা সাধারণ পর্যায়ে নামিয়ে আনছেন, অপচয়ের পরিবর্তে সাধারণ মানুষের জীবন মানের উন্নয়নের একটা চেষ্টা করছেন। 3 মাস 6 মাসে তো এটা সম্ভব নয়, এটা একটা চেষ্টা করছেন। আমি দেখছি যে সরকার একটা দৃশ্যমান ভাবে একটা
চেষ্টা করছে বাংলাদেশের সবকিছুর ভেতরে একটা পরিবর্তন আনার। এখন সেই পরিবর্তন তারা কতটা পারবে, সেই পরিবর্তন কতটা পারলো, সেটা নিয়ে তর্ক হবে, বিতর্ক হবে, আলোচনা হবে, সমালোচনা হবে, তার মধ্য দিয়েই কাজ হবে। এইরকম একটা মধ্য দিয়ে যদি আমরা এগিয়ে যাই, তাহলেই আমাদের জুলাইয়ের যে স্পিরিট, সেটার প্রতি আমরা সম্মান জানাবো। জুলাইয়ের যে শহীদ, তাদের প্রতি আমরা সম্মান জানাবো। জুলাইয়ের যারা পঙ্গু হয়েছেন, তাদের প্রতি আমরা সম্মান জানাবো। জুলাইয়ে যে মানুষটি অন্ধ হয়েছে, শেখ হাসিনা যার 2 চোখ নষ্ট করে দিয়েছে, শেখ হাসিনা যার 1 চোখ নষ্ট করে দিয়েছে, তাদের ভাগ্যের পরিবর্তন বাংলাদেশ কতটা করতে পারলো, সরকার কতটা করতে পারলো, সেটার উপরেই নির্ভর করে জুলাইয়ের স্পিড আসলে কতটা সফল হলো। এবং সেই জায়গাতে সরকারের সে আলোচনা হবে, সরকারের কাজ নিয়ে সমালোচনা হবে, সরকারের কাজ নিয়ে, সেটাকে আমরা স্বাগত জানাই। থ্যাংক ইউ মুর্তজা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এনিবডি হ্যাভ এনি কমেন্ট? ইব্রাহিম সাজি খোকন or প্রফেসর গোলাম মাতবর, এনি কমেন্ট ওনার আলোচনার উপর? মাতবর ভাই তো বিস্তারিত বলবেন, আমি এক কথাই বলি, জুলাইয়ের পরিবর্তনে যে সমস্ত লোকজন কাজ করেছিলেন, তাদের কিছু বিতর্কিত কর্মকাণ্ড জুলাইকে বিতর্কিত করেছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু মানে এবং জুলাইকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানো, এসবের জন্য তারা অনেকাংশেই দায়ী। মানুষের প্রত্যাশা পূরণ হয় নাই, মানুষের প্রত্যাশাটা কি ছিল, সেই প্রত্যাশার জন্য আমাদের কি করতে হবে, এইসব নিয়ে আলোচনা হবে। কিন্তু বাংলাদেশের যে কোনো আলোচনা এখন যে পরিমাণে যে কদর্য শব্দ, যেগুলো যে অশ্লীল ভাষা, এগুলো আমার এক বোন ঢাকা থেকে ফোন করেছেন যে উনি মানে সিডিআই কি এটার উত্তর পাচ্ছেন না। তো আমি ওনাকে এটা শুনে আমার বাসার লোকজনও এইটা কি উত্তর পাচ্ছেন না, কারণ আমি বললাম এটা কেয়ারফুলি ডেলিভার্ড ইনফরমেশন। তো এটা শুনে ওনারা স্বস্তি পেলেন। কিন্তু এই যে এইটার সূত্র ধরে মানে সমস্ত রাজনীতির আলাপগুলো একটা নোংরা জায়গায় চলে গেছে, এবং এই বিষয়টা একদম বন্ধই হচ্ছে না। এটা দেখে আমার খুব আতঙ্ক হয় যে রাজনীতি নিয়ে সুস্থ বিতর্ক থাকবে। আমরা তো এখনো বলি, আমরা এখন 72 সালে বলেছি যে মুক্তিযুদ্ধ সমাপ্ত, আমাদের মুক্তিযুদ্ধের অনেক মানে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই। আমরা এই জুলাইও যারা আন্দোলন করেছেন বা যারা জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, জনগণের আকাঙ্ক্ষাকে পুরোপুরি ধারণ করে তারা সফল কিছু দেখাতে পারেন নাই। এই আলোচনাটা হতেই পারে, কিন্তু আলোচনার যে ধরনটা এখন হয়েছে, আলোচনার যে বাস্তবতা দেখানো হয়েছে, এটা আর মানে একটা রাজনৈতিক না, কিন্তু একটা ব্যাপার হলো যে এটাকে তো এইভাবে করা ঠিক হবে না। আমার মনে হয় যে মুর্তজা ভাই, আমি যে জিনিসটা বলতে চাই যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু করে থাকে, আপনি ব্যক্তিকে দুষতে পারেন, কিন্তু আপনি পুরো রেভুলেশনকে নিয়ে, এত মানুষের আত্মত্যাগকে নিয়ে আপনি যা তা কমেন্ট করবেন, এটা তো অন্য মতলব মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তাহের ভাই, আমি একটু যোগ করি এখানে। এই যে আমাদের রাজনীতিতে অশ্লীল শব্দের ব্যবহার, একটি কথা এই সময় এসে বলা হচ্ছে যে জুলাই বিপ্লবের পরে, জুলাই গণঅভ্যুত্থানের পরে এই গালাগালিটা বা এই বিষোদ্গারটা শুরু হয়েছে। আমি খুব বিনয়ের সঙ্গে বলি, এটা আমাদের একটা ভ্রান্তি। শেখ হাসিনা ক্ষমতা দখল করে থাকাকালীন প্রথম এই সামাজিক যোগাযোগ মাধ্যমে গালাগালিটাকে, কদর্য শব্দের ব্যবহারকে প্রাতিষ্ঠানিকভাবে ভিত্তি দিয়েছেন। আপনাদের মনে থাকবে, শেখ হাসিনা ছাত্রলীগকে দিয়ে একটা সংগঠন তৈরি করেছিল, সেই সংগঠনের নাম সিপি গ্যাং। সিপি গ্যাংয়ের কাজ ছিল সবাইকে গালাগালি করা। সোশ্যাল যে সমস্ত শব্দ আমরা উচ্চারণ করতে পারি না, সেই সমস্ত শব্দ সোশ্যাল মিডিয়াতে লেখা, অমুকের বাসার সামনে গিয়ে, অমুকের পত্রিকা অফিসে গিয়ে আমাদের ছবি দিয়ে, ক্রস চিহ্ন দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করো, ইত্যাদি ইত্যাদি কাজ শুরু করেছিল সিপি গ্যাং। শেখ হাসিনা ছাত্রলীগকে দিয়ে গঠন করেছিল। শেখ হাসিনা আইসিটি মিনিস্ট্রির পক্ষ থেকে এই সিপি গ্যাংকে অনুদান দিয়েছিল, সরকারি অনুদান দিয়েছিল। অর্থাৎ সরকারি অনুদান দিয়ে একটা গালিবাজ সংগঠন তৈরি করা হয়েছিল। সেইখান থেকে আমাদের এই রাজনীতিতে এত গালাগালির সূচনা হয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই জুলাই আন্দোলনে কারো মুখে আমরা কিছু শব্দ শুনেছি, কিছু গালি শুনেছি, কিছু বাজে শব্দ শুনেছি। সেটা কিন্তু জুলাই আন্দোলনের মূল যে শক্তি, সেই শক্তির মুখে আপনি এই গালি শোনেন নাই, শুনেছেন তার সাইড একটা অংশের বিরুদ্ধে। এটা মোটেই মূল অংশ নয়। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যারা গালাগালি করে, যাদের কারণে মানুষ মনে করেছে যে তারা জুলাইকে ধারণ করতে পারে নাই, জুলাইয়ের স্বপ্ন থেকে তারা বিচ্যুত হয়ে গেছে, অবশ্যই আপনি তাদের আলোচনা করবেন, তাদের নিয়ে সমালোচনা করবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি পুরো জুলাইকে যদি কদর্য ভাষায় বলেন, তাহলে তো দেশের মানুষ আপনাকে গ্রহণ করবে না। আর তারা এই শব্দগুলো কেন বলছে তার কারণ হচ্ছে, যেহেতু জুলাইতে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে, জুলাইতে যেহেতু তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে,
সেই কারণে ওই হত্যার মুখোমুখি, ওই আলোচনার মুখোমুখি না হয়ে তারা পুরো দেশের মানুষকে এই গালাগালিতে ব্যস্ত রাখতে চায়, হাসিনা ফেরায় ব্যস্ত রাখতে চায়, আর ব্যস্ত রেখে এইরকম একটা ধারণা দিতে চায় যে এই দেখো জুলাইয়ের পরে আর রাজনীতিটা নষ্ট হয়ে গেল, গালাগালিটা নষ্ট হয়ে গেল। হাসিনা যে রাজনীতি সেই 15 বছর ধরে নষ্ট করে গেছে, এইটা সম্ভবত আমরা ভুলে যেতে চাই, বা কেউ কেউ হয়তো ভুলে যান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার মনে হয় যে এই বিষয়ে আর সময় হবে না, বাট থ্যাংক ইউ মুর্তজা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আমরা এই বিষয়ে আলোচনা উইল কন্টিনিউ দিস ডিসকাশন, মাঝে মধ্যে আর 2-1 দিন আপনাকে কষ্ট দেবো একটু। প্রফেসর গুলাম মাতবর, এখন মাতবর ভাই যে বলেন ট্রাম্পের বিরুদ্ধে কিছু বলা যায় কিনা, মানে এই ব্যাপারে কোনো প্রশ্ন আছে কিনা আপনার? আজকে রাখেন ট্রাম্পকে আজকে স্পেয়ার করেন। ট্রাম্প তো আজকে যুদ্ধ শুরু করেছে আবার, যে সেটা আরো করবে, এটা তো আবার তেলের দাম বলে নাই বাড়বে, যে stop করবে। আবার ডিমের দাম বাড়বে, আবার টমেটোর দাম বাড়বে। সো আপনি তো গত 2 দিন ধরে গবেষণা করে বাইর করছেন যে মাতবর ভাই দিয়ে কি বলাবেন, এটা প্রশ্ন এইভাবে করে ফেলেন। মাতবর ভাই, সময় আচ্ছা, আমি একটু জুলাই নিয়ে বলবো। জি দেখুন, আজকে যারা ক্ষমতায় বসেছেন বাংলাদেশে, এবং বাংলাদেশে যে অনেকটা কিন্তু আমরা কিন্তু খুব ডিমোরালাইজড হয়ে গিয়েছিলাম, বিশেষ করে 17 বছরের যে ফেসিজম বলেন বা যেটাই বলেন, ওয়ান পার্টি সিস্টেমের মতো করে ফেলেছিল। বিএনপি বলতে কিছুই ছিল না, বেসিক্যালি একদম মানে মেরুদণ্ডহীন করে ফেলছিল, যেভাবে হোক পলিটিক্যালি মোটিভেটেড। আজকে কিন্তু যাদের জন্যই কিন্তু বিশেষ করে এই যুব সম্প্রদায়, এই যে ইয়াং পিপল, তাদের জন্যই কিন্তু আজকে বাংলাদেশে এই পরিবর্তনটা আমরা এখন বলছি। হ্যাঁ, আমি মুর্তজা ভাইয়ের সাথে এগ্রি করি যে আমাদের এই মুহূর্তে দেশ গঠন এবং দেশের বিরুদ্ধে যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলো করছে আপনার, এটা কিন্তু শুধু বাংলাদেশে বসে করছে না, এখানে আউটসাইডেও কিন্তু এরা করছে। এদের দোসরগুলো কিন্তু এখানে আছেন, এবং আপনি বললেন যে দিল্লিতে বসে আছেন, ক্যালকাটায় বসে আছেন, চতুর্দিকে বসে আছেন। বাংলাদেশ কিন্তু ইজ এ ভেরি ক্রিটিক্যাল পজিশন এই মুহূর্তে। তবে জুলাই যে বিপ্লবের ফলে যাদের জন্যই কিন্তু আজকে আমরা যে 1500 মারা গিয়েছেন বা 600-700 যাদের অঙ্গহানি বা অন্ধত্ব বা আর অন্যান্য যারা ভিকটিম হয়েছেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার কাছে যেটা খারাপ লেগেছে আর কি, আমরা যাদের জন্য ক্ষমতায় আসছি, জুলাই সনদেই কিন্তু এই বিএনপি কিন্তু প্রথম দিকে কিন্তু এই কাজটা করছে। আমার ভালো লাগে না এটা যে সিগনেচার না করা। তবে উই আর ভেরি হ্যাপি, উই হ্যাভ এ ভেরি স্ট্রং অপোজিশন। জামাত ইসলাম যেটা, তারা কন্টিনিউয়াসলি কিন্তু প্রেসিং অন দিস ইস্যু, এটা কিন্তু একটা বিট্রিয়ালের মতো, যার ফলে মানুষ কিন্তু এখানে অনেকটা কিন্তু আপনার আবারও কিন্তু ডিমোরালাইজড হয়ে গিয়েছেন। ওয়েল, দিস ইজ নট হোয়াট উই অ্যাকচুয়ালি এক্সপেক্টেড। সো এনিওয়ে, আমরা আশা করি তারপরেও বাংলাদেশ এগিয়ে যাক আর কি। তো দেখুন, আমি জাস্ট গতকালকে আমি আসলে ফিরলাম একটা কনফারেন্স, সারা বিশ্বের 123টা কান্ট্রি থেকে 3200 প্রফেসর আমরা একত্রিত হয়েছিলাম। এটা হচ্ছে আমরা নাইরোবিতে, এটা প্রতি 2 বছর পর পর হয়, এবং এইবার বছর 98 বছর, 98 ইয়ার, 2 বছর পর আবার প্যারিসে হবে। তো এবারে থিম ছিল হচ্ছে নাইরোবিতে, এবার ভেন্যুটা ছিল কেনিয়াটা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার, স্টেট অফ দ্য কাইন্ড অফ দ্য ভেনিউ। এখানে প্রেসিডেন্ট রুটো, কেনিয়ার বর্তমান প্রেসিডেন্ট ডক্টর রুটো, হি ওয়াজ সাপোজ টু বি আওয়ার চিফ গেস্ট। কিন্তু দেখুন, আমি প্রথম কিন্তু নিজের চোখেই দেখলাম, ঠিক যেদিন কনফারেন্স শুরু হবে উদ্বোধনী, তার আগের দিন ওখানেও কিন্তু দেখুন ইয়াং জেনারেশন অন দ্য মুভ। কারণ আমরা যারা বয়স্ক আছি, আমরা কিন্তু উই কুড নট অ্যাকচুয়ালি ব্রিং চেঞ্জেস, এবং তারা আমাদের উপর ডিপেন্ড করতে চায় না। ঠিক আগের দিন কিন্তু ওখানে কিন্তু হরতাল ডাকছে। আমি প্রথম দেখলাম যে একেবারে স্টল পুরো কান্ট্রি, এবং নাইরোবিতে 355 জনকে কিন্তু ডিটেইন করেছেন ডক্টর রুটো গভর্নমেন্ট। তার মেয়াদ শেষ হবে আগামী বছর, 5 বছর তিনি ইলেক্টেড। এবং মিডিয়াতে যেটা ফলো করে করলো সেটা হচ্ছে গ্যালারিজ অফ লাইস, অর্থাৎ হোপ দিচ্ছে বাট হি ইজ নট ফুলফিলিং। সো ইভেন্চুয়ালি পরের দিন উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু হি ওয়াজ আওয়ার চিফ গেস্ট, যেহেতু তার দেশে হয়েছে, হি ডিড নট কাম। সে তার মিনিস্টার অফ লেবার অ্যান্ড সোশ্যাল সেফটি নেট তাকে পাঠিয়েছেন। তো আমাদের কনফারেন্সের থিম ছিল হচ্ছে এটা যে হারাম্বি ফর সাস্টেইনেবল ফিউচার। হারাম্বি হচ্ছে আপনার সোহেলি একটা ওয়ার্ড। হারাম্বি মানে হচ্ছে pulling together, bring together everyone, nobody to left behind, যেটা আমরা বলি যেমন উবুন্টু, আই এম বিকজ ইউ আর, যেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকা যেটা বলেছেন। তো এখানে আমরা বিশেষ করে যেটা এখানে এই কনফারেন্সে 4 দিনের কনফারেন্সে যেটা মেইনলি ফোকাস করা হয়, সাস্টেইনেবল সোশ্যাল ডেভেলপমেন্ট। আমরা সোশ্যাল সায়েন্টিস্ট, যে সোশ্যাল ওয়ার্কের হচ্ছে কনফারেন্স 2 বছর পর পরে হয় আর কি। এবং এখানে ইউনাইটেড নেশনের লোকজন আসছেন, এখানে আপনার বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান যারা সোশ্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল পলিসি অ্যানালিস্ট, প্র্যাকটিশনার যারা আসতেন, তারাও এসেছেন। তো এখানে আমরা
ইন্ডিজিনিয়াস ইস্যু থেকে শুরু করে ডিসেবিলিটি শুরু করে সোশ্যাল সেফটি নেট, কারণ উন্নয়ন হচ্ছে, ইকোনমিক গ্রোথ বাড়ছে বিভিন্ন কান্ট্রিগুলো, আমরা দেখছি মিলিটারি মাইটও অনেকের বাড়ছে, কিন্তু যে সুষম যে উন্নয়ন আমরা যে বলি, ব্যালেন্স যে ডেভেলপমেন্ট, সেই সুষম উন্নয়নটা হচ্ছে না। অর্থাৎ ইকোনমিক গ্রোথ হচ্ছে কিন্তু ইটস নট ইকুইটেবলি ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য পিপল। এবং আরও যেটা হচ্ছে, ন্যাশনালিজম ফান্ডামেন্টালিজমের ফলে এখন দেখা যাচ্ছে, আপনি দেখবেন যখনই ন্যাশনালিজম বেড়ে যাবে তখনই কিন্তু মাইনরিটি পিপল আর বিং এফেক্টেড। সেটা মাইনরিটি ক্যান বি বিকজ অফ দেয়ার ইকোনমিক ক্লাস, ইকোনমিক সিচুয়েশন, ইট ক্যান বি বিকজ অফ দেয়ার ethnic vulnerability or religious vulnerability. So we actually look at a wider angle to discuss all this thing. আপনারা জানেন যে কনফারেন্স মিনস কনফ্লুয়েন্স অফ আইডিয়াস, আমরা যেখানে শেয়ার করি what should be the educational issues, curriculum in order to address those issues. কারণ after all তো আপনার education matter. Education is the best weapon to bring the changes in the world, যেটা নেলসন ম্যান্ডেলা বলে গেছেন এবং আমরা সবাই জানি। সো এই কনফারেন্সের যে আপনার ফাইন্ডিংসগুলো 4 দিনের, এবং ওখানকার যে সোশ্যাল সেফটি নেটের ডক্টর আলফ্রেডো বলে তার নাম, ভেরি অ্যাকমপ্লিশ দেখলাম, যে স্কলার বলবো এবং লিডার বলবো আর কি। He said that we are going to look at all this, recommendation coming from this conference, and we're going to, এখানে SDG একটা বিরাট ব্যাপার, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 2030 সাল দেখেন আপনার চলে আসতেছে, আর বেশি দিন নাই, 3 দিন নাই। How are the countries actually faring in terms of 17 sustainable development goal? আমরা সবাই জানি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এমন কোনো ইস্যু নাই যেটা কিন্তু লেফট বিহাইন্ড। যেটা আমরা জানি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ছিল 2000 থেকে 2015, 2015 থেকে 2030 সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। সো বেসিক্যালি আমরা বলছি উন্নয়নটা হতে হবে সাস্টেইনেবল, উন্নয়নটা এমন হতে মানে ইকোনমিক গ্রোথ হচ্ছে, এটা এভরিওয়ার কিন্তু ইকোনমিক গ্রোথ হচ্ছে যেভাবে হোক না কেন, কিন্তু তার সুষম বন্টনটা হচ্ছে না এবং ইকুইটেবলি যেটা ডিস্ট্রিবিউট হচ্ছে না। ফলে দেখা যাচ্ছে রিচ পিপল বিকামিং রিচার, পুয়ারার পিপল বিকামিং পুয়ারার। হাউ ক্যান উই অ্যাড্রেস দ্যাট? আপনি দেখুন, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য উন্নয়ন, যে ইন্ডিয়ার ফর এক্সাম্পল ইকোনমিক ডেভেলপমেন্ট, বা ইন্ডিয়ার দেখুন আপনি যদি রুরাল এরিয়াগুলো যান মনে হয় যে কোনো উন্নয়ন হয়নি, বা বাংলাদেশেও এভরিহোয়ার আপনার দেয়ার ইজ অলওয়েজ পিপল উই আর লিভিং বিহাইন্ড। How we can address that? So equity, inequality, injustice, এই 3টা জিনিস কিন্তু বড় গুরুত্বপূর্ণ। আপনি ইনইকুয়ালিটি অ্যাড্রেস করতে গেলে আপনাকে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সুষমভাবে এটা বন্টন করতে হবে, তাইলে আপনি ইনজাস্টিস। আর আমাদের সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টের মেইন এটা হচ্ছে হিউম্যান রাইটস, সোশ্যাল জাস্টিস। তো সোশ্যাল জাস্টিস যদি আপনি আনতে চান, ইউ হ্যাভ টু কাম আপ উইথ দ্য সোশ্যাল পলিসিস, অ্যাড্রেস দ্য হিউম্যান নিডস, হিউম্যান ইস্যুস। তো এই কনফারেন্সে কিন্তু অ্যাগেইন আমি আবারও বলবো যে ইয়াং জেনারেশন, they are taking the stage. They say that we don't want to actually do it in a traditional way, because traditional way, World Bank বলেন বা অন্যান্য ইকোনমিক মেশিনারি যেগুলো আছে, they said ইকোনমিক গ্রোথ হলে অটোমেটিক্যালি কিন্তু আপনার উন্নয়ন হবে, বাট ইট ডাজন্ট হ্যাপেন। ইকোনমিক গ্রোথ হচ্ছে কিন্তু মানুষের অবস্থা কিন্তু যারা গরিব, বিষয়টা তারা আরো গরিব হচ্ছে। এখানে একটা জিনিস আমরা সবসময় ফোকাস করি, সেটা হচ্ছে মিডল ক্লাস। আপনার রিচ পিপল বিকামিং রিচার, এবং যারা একেবারে তলানিতে আছে, সাবসিস্টেন্স লেভেলে আছে, তাদেরকেও দেখা যায় দে আর বিং কাভার্ড দিস ওয়ে দ্যাট ওয়ে বাই সোশ্যাল সেফটি নেট অফ দেয়ার গভর্নমেন্ট। কিন্তু এই মিডল ক্লাস, বিশেষ করে এবার ওয়ার, এই যে আপনার যে মিডল ইস্টের যে ক্রাইসিসটা, এর ফলে এখন আমরা কোথায় গিয়ে ঠেকছি, এবং এই মিডল ক্লাস হাউ দে আর পেইং এ বিগ প্রাইস। সো হাউ ক্যান উই অ্যাড্রেস দিস ইস্যুস? তো এখানে আপনি শুধু গভর্নমেন্টকে বললো যে জন এফ কেনেডি যেটা বলেছিল, ডোন্ট আস্ক what your government can do for you, ask what you can do for the government. তো আমরা একটা বলি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পাবলিক প্রাইভেট পার্টনারশিপেরও কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং বলেছে এটাই যদি হয় তাহলে উই ক্যান অ্যাকচুয়ালি এনশিওর হারামবি ফর সাস্টেইনেবল ফিউচার। So that's what the conference actually focused on, এবং আমি আশা করি all countries গুলো ইনক্লুডিং বাংলাদেশ will pay attention to it. ইউনিসেফ জয়েন করেছে এখন, আমার মনে হয় ডক্টর আমিনুল ইসলাম নামে একজন বাংলাদেশি ইউনিসেফে কাজ করেন, উনিও গিয়েছেন, আমার সাথে যদিও দেখা হয় নাই, বাট someone told me that someone came from Bangladesh. So that's what the conference, এবং আশা করি আমি যে সব কান্ট্রিগুলো 123টা কান্ট্রি পার্টিসিপেট করেছে এবং অনেকগুলো কান্ট্রি গভর্নমেন্ট অফিসিয়ালও আসছে, মেইনলি সোশ্যাল ওয়ার্ক একাডেমিক্স। সারা বিশ্বে 5000 মতো বিশ্ববিদ্যালয় আছে যেগুলো সমাজকর্ম পড়ানো হয়, এবং আপনারা জেনে খুশি হবেন যে সারা ওয়ার্ল্ডের যে ইউনিভার্সিটির যে প্রতিষ্ঠানটা আছে, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্কুলস অফ সোশ্যাল, বর্তমানে আমি কিন্তু ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি। এবং নর্থ আমেরিকার ক্যারিবিয়ান, নর্থ আমেরিকা ইউএসএ, কানাডা
ইউএসএতে 735টা বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল ওয়ার্ক পড়ানো হয়। সোশ্যাল ওয়ার্ক শুরু হয়েছে এখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম 1898 খ্রিস্টাব্দে। তারপরে কানাডায় আছে প্রায় 45টা মতো বিশ্ববিদ্যালয় সমাজকর্ম পড়ানো হয়। ক্যারিবিয়ান আছে প্রায় 14টা মতো বিশ্ববিদ্যালয়। সো আই এম অ্যাকচুয়ালি নাও serving as the elected president of North America and Caribbean Association of Schools of Social Work. So I had to also attend the board of directors meeting for 2 days, and in fact I had also opportunity to visit Zanzibar and the Darussalam, the Tanzania conference হয়েছে কিন্তু কেনিয়াতে after that. So I had the opportunity to also visit University of Darussalam and also other universities on this trip. So I met also people, everyone looking for collaboration, how we can address, because economic growth দিয়ে কোনোদিন development হবে না. Economic growth is essential. Without economic growth, there is no development. But how can we make it equitable and based on the human right, social justice issues? So that's why actually, you will say again, younger generation, এই যে হরতালটা হলো, that was called by বাংলাদেশের মতো জানজি জেনারেশন জি, কিন্তু তারা কিন্তু হরতালটা ডেকেছে এবং পিসফুলি করেছেন। 355 students detained, but eventually president actually he did not come for our conference, but president actually seriously considering because he is up for election next year. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রেচুলেশন আপনার Thank you. অ্যাচিভমেন্টের জন্য, অ্যান্ড দেন হোপফুলি উইল সি সাম সোশ্যাল চেঞ্জ ইন দ্য Right. ওয়ার্ল্ড বিকজ অফ দি রিকমেন্ডেশন অ্যান্ড দি Right. ইমপ্লিমেন্টেশন। থ্যাংক ইউ আপনাকে, অনেক Policy. ধন্যবাদ, Thank you. অনেক ধন্যবাদ। Thank you. সাহাব ভাই, এই ইব্রাহিম সাহেবের কাছে একটু পরে যাই। উনি অনেকক্ষণ থেকে আপনার কথা শোনার জন্য বসে আছেন, আপনি কি বলবেন আজকে? ওকে, আমি বলতে চাচ্ছি ওকে, অনেকেরই কিন্তু যাদের মেডিকেয়ার আছে, অনেকের কিন্তু তাদের এবছর কিন্তু তাদের ইনক্রিজ প্রিমিয়াম কিন্তু যে টাকাটা পাবে কিন্তু বেড়ে গেছে। সেই অনুযায়ী যারা ডুয়েল এলিজেবল না, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক তারা যে ইন্স্যুরেন্স, এই যে পার্ট ডি প্ল্যান এগুলো চুজ করছে, আইদার অক্সফোর্ড, ওয়েল কেয়ার, বিভিন্ন, এখানে কিন্তু একটা প্রিমিয়াম তারা বাড়াইছে। অনেকের কিন্তু এটা $15 আর কুড বি $10। এটা যদি তারা অনেকের কাছে কিন্তু এই বিলটা তারা পাঠাইছে, আমরা অনেকেই ইগনোর করছি, যেন আমরা তো ওই অটোমেটিক্যালি যে জিরো পেমেন্ট, মানে অরিজিনাল কন্ট্রাক্টটা, তা যখন এরা এই 3 মাস হয়ে গেছে যে প্রিমিয়ামটা দেয়া হয় নাই, অনেক ক্ষেত্রে ওয়েল কেয়ার এবং অক্সফোর্ড কিন্তু তাদের এই পার্ট ডি প্ল্যানটা ক্যান্সেল করে দিচ্ছে, এবং এটা যদি একবার ক্যান্সেল করে দেয়, ইউ ডোন্ট হ্যাভ এনি চান্স টু রিনিউ আনটিল এন্ড অফ ডিসেম্বর, আর আগে কিন্তু আপনি এটা রিনিউ করতে পারবেন না। দ্যাট মিনস ইফ ইউ হ্যাভ এ prescription drug plan, the insurance, they are not, Well Care or Oxford, they are not going to cover it. You might have to pay from your own pocket. এটা কিন্তু অনেক সময় আমরা যারা আসি, এই যে পার্ট ডি, ওয়েল কেয়ার অত যারা আছে, তাদের কিন্তু এই চিঠিগুলো খোলা উচিত, খুলে দেখা উচিত এখানে কোনো বিল আছে কিনা। কিন্তু আমরা অনেক সময় এটা ইগনোর করি, যে আমি তো এটা অটোমেটিক্যালি কেটে নিচ্ছে সোশ্যাল সিকিউরিটির থেকে, কিন্তু আসলে এটা অনেক সময় এই ভুলটা আমরা অনেকেই করতেছি। সেই হিসাবে কিন্তু অনেকের হাজার লোকের কিন্তু ইন্স্যুরেন্স পার্ট ডি এই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো আপনার যেটা হবে যে সবাইকে চিঠি খুলে দেখতে হবে যে ওয়েদার দে সেন্ড এনি বিলস। হ্যাঁ, তারা প্রত্যেক মাসে একটা বিল দেয়। আপনি ডাক্তারের কাছে যান কিনা ফার্মেসির কাছে যান, কি খাচ্ছেন অথবা কি ডাক্তার কি বিল করতেছে, এটা কিন্তু একটা প্রত্যেক মাসে কিন্তু তারা 1 মাস অথবা 2 মাস পরে একটা চিঠি দেয়। এই পার্ট ডি কোম্পানি, ওয়েল কেয়ার বলেন, মেট্রোপ্লাস বলেন, অক্সফোর্ড বলেন, দেয়। সেটা খুলে দেখা যায় অনেক সময় হয় অনেক তারা প্রিমিয়াম বাড়াইছে, যেটা অটোমেটিক্যালি কেটে নিচ্ছে $200 অথবা $300। তারপরে যদি বিল আসে, তাহলে বিল কি করবে? তখন বিলটা নিজেরই তখন পে করা উচিত। এটা অটোমেটিক্যালি মেডিকেয়ার তখন পে করতেছে না। রাইট। সো এটার কোনো আপিল নেই, ইনক্রিজটা পে করতেছে না আনটিল নেক্সট ইয়ার। আনটিল নেক্সট ইয়ার দেয়ার ইজ নো এক্সকিউজ, আপনাকে পে করতে হবে, এই তো? হ্যাঁ, নিজেরাই পে করতে হবে। হ্যাঁ, ট্রাম্প সাহেবের বিগ বিউটিফুল বাজেট আর বিগ বিউটিফুল বিল। এখন আর যারা ভর্তুকি যারা পাচ্ছে না এখন, তাদের ইন্স্যুরেন্স তো অনেক বেড়ে গেছে। রাইট।
বিশেষ করে যারা অ্যাডাল্ট, যারা যারা কাজ করতেছে, যাদের ইনকাম হাই, ওভার 32-এর উপরে যাদের ইনকাম, তাদের কিন্তু প্রিমিয়াম অনেকে বেড়ে গেছে, অনেক ইন্স্যুরেন্স ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবং যারা অনেকের বাড়ি আছে, মনে করতেছে আমি 4-5-10-12টা কর্পোরেশনের মালিক, আমি নিজে কোনো বেতন নেই না, অর্থাৎ আমার সব কিছুই তো ওই কোম্পানিগুলো পে করতেছে, ওই রোলস রয়েস থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া বাড়ি সব কিছুই কিন্তু ওই কোম্পানি পে করতেছে। সো আই ডোন্ট নিড এনি ইনকাম। এগুলো কিন্তু আজকাল অনেকটা চেক হচ্ছে আর কি, জি। যে তারা যদি তখন এই মেডিকেডের জন্য অ্যাপ্লাই করে, যে আমার তো কোনো ইনকামই না, আই মেক অনলি $25,000 ইয়ারলি, সো আই এম কোয়ালিফাইড ফর মেডিকেড। কিন্তু দেখা গেছে প্র্যাকটিক্যালি হি অর শি মাইট বি ওয়িং 10-15 কোম্পানি। রাইট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সাহাব ভাই, আপনাকে অনেক সুন্দর কথা বললেন, ধন্যবাদ। বাট দর্শকদের বলবো যে আপনাদের বাড়িতে যদি কোনো বিল আসে, বিল খুলে দেখবেন এবং বিল পে করার ব্যাপার যদি থাকে পে করবেন, না হলে আপনাদের সংশ্লিষ্ট ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনারা কথা বলে দেখেন যে ওয়েদার দেয়ার ইজ ওয়ে আপনার এটা ওয়েব করার কোনো সুযোগ আছে কিনা। ইব্রাহিম সিদ্দিক খোকন, আপনি জানেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হয়েছে। হোয়াট ইজ দি সিগনিফিকেন্ট অফ দিস? অনেক ধন্যবাদ। শুনে আমরা ইগনোর করতে পারি না চলমান সময়ের সবচেয়ে বড়। আমরা জানি যে ফেব্রুয়ারিতে আমরা যুক্তরাষ্ট্র যখন হামলা হলো, এই হামলা শুরুতেই তাদের সর্বোচ্চ নেতা, যিনি মানে এককভাবে এই ইরানের ক্ষমতা কেন্দ্রীভূত ছিল, তাকে হত্যা করার মধ্য দিয়েই এই যুদ্ধটা একটা ভিন্ন মাত্রায় চলে যায়। এবং এতদিন মানে তার প্রতি শ্রদ্ধা জানানো বা তার প্রতি তার জানাজা এটা করতে পারে না। যুদ্ধ যখন একটা বিরতি বা একটা আপাত বিরতি, একটা চুক্তি, একটা সমঝোতার মধ্যে আসতো, অনেক ঘটনা, অনেক রক্তপাত, অনেক কূটনৈতিক যুদ্ধ, এইসবের মধ্য দিয়া ইরান মানে এই 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 তাদের সর্বোচ্চ নেতার জানা যায় যে মহড়া দিয়েছে 1 কোটির মতো মানুষ সেখানে। মানে বর্তমান সময়ে পৃথিবীতে এত বড় সমাবেশ আর কেউ করে নাই। এবং এটা দিয়ে একটা যেই মুহূর্তে এটা দেওয়া হলো, সেখানে আমরা যুক্তরাষ্ট্র থেকে বলছি যে তাদের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। এই নিঃশেষ হলেও ইরান কার্যত একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে সারা পৃথিবীকে। এই লোকজনকে তো এই লোকজনের আয়োজন করেছে কারবালা ঘুরে, মানে কোটি 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 মানুষ, এখানে লক্ষের কোটা, মানে অনেকেই তারা নিজেরাই দাবি করেছে এটা কোটি মানুষ। এটার মধ্য দিয়ে যে বার্তাটা দেওয়ার চেষ্টা করেছে যে আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে এই খামেনির যে উত্তরসূরি হিসেবে যিনি ক্ষমতায় আছেন, তিনি জনসমক্ষে আসেন নাই। এবং প্রথমবারের মতো ইরানের ধর্মীয় যে নেতৃত্ব দেশটাকে পরিচালনা করেন, তাদের মানে তার একক উপস্থিতির বদলে ওই দিনই একটা 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে। তার মানে ইরানের ক্ষমতার কেন্দ্রে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। প্লাস সারা পৃথিবী ব্যাপী আপনারা জানেন যে সাধারণত মুসলমানদের মধ্যে একটা আবেগ যে ইরানের পক্ষে থাকবেন, কিন্তু এই ঘটনায় আমরা দেখলাম যে সুন্নি এবং শিয়া, মানে শিয়া মুসলমানদের মানে এত বড় সমাবেশ বা তাদের এইটা, আমাদের সুন্নি মুসলমান হিসেবে পরিচিত যে সমস্ত দেশ, তাদের একটি শীতল প্রতিক্রিয়া। তারা কোনো উচ্ছ্বাসে যান নাই, খুবই নীরবে খুবই কূটনৈতিক কৌশলে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এখন এই বাস্তবতা ইরান সামনের দিকে কেমনে যাবে, এবং সেখানে আবার আরেকটা ঘটনা ঘটেছে যে এই পুরা জানাজা জুড়ে বা শেষকৃত্য অনুষ্ঠান জুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বড় বড় স্লোগান, তার কুশপুত্তলিকা দাহ, তার উপর জুতা নিক্ষেপ, এমনকি তাকে হত্যার দাবি দিয়ে স্লোগান দেওয়া হয়েছে। এটা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি কিছু বলেন নাই, কিন্তু মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী উনি এটাকে মানে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। উনি বলেছেন যে এটা পরিষ্কার উস্কানি, এবং এই উস্কানির মুখে এই সমঝোতা ভেঙে যাবে। এই সমঝোতা ভেঙে গেলে এটা তো ইসরায়েল চায়। সুতরাং এই জানা যায় মানে তাদের প্রশ্রয়ে বা তাদের আনুকূল্যে বা তাদের চোখের সামনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে যে সমালোচনা স্লোগান হয়েছে, এগুলা কি কোনো মানে আমাদের সমঝোতা অনুযায়ী শান্তি প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটবে কিনা, হরমুজ প্রণালী ওপেন থাকবে কিনা, এটা আমরা আগামীতে দেখব। তবে জানাজার মধ্য দিয়ে তারা যে বিরাট সমাবেশ দেখিয়েছে, ইরান একটা বার্তা পাঠাতে চেষ্টা করেছে যে আমরা ঐক্যবদ্ধ, আমাদের মধ্যে আমাদের সমস্ত দেশের মানুষ এক, এবং তারা একটা মানে জনশক্তির একটা মহড়া, জনঐক্যের একটা মহড়ার বার্তাটা অন্তত পাঠাতে সক্ষম হয়েছে।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন আপনাকে, থ্যাংক ইউ শাহাব আহমেদ, থ্যাংক ইউ ডক্টর প্রফেসর গোলাম মাতবর, থ্যাংক ইউ জনাব গোলাম মর্তুজা সহ আরও যারা আজকে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। দর্শক আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন।